বাক হইছে। স্ক্রিন দেখা যায়? দেখা যায়। লিঙ্ক দিয়ে দিলাম হুম। ওদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি গার্ডিয়ান নার্সিং এবং এডমিশন কেয়ারের পক্ষ থেকে আমি তামান্না। ইতিমধ্যে আপনারা সবাই হয়তো আমার সাথে পরিচিত, সবাই চিনেন। আমাদের সাথে অনেকেই জয়েন করেছে দেখতে পাচ্ছি। আপনারা একজন আমাকে আনমিউট করে বলবেন স্লাইডটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমাকে শুনতে পাচ্ছেন কিনা। জি ম্যাম, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা হয়তো সকলেই জানি এটা আমাদের 54তম বিজয় দিবস। জি ম্যাম, আপনাকেও শুভেচ্ছা ম্যাম। আমরা আজকে একটু প্রবলেমের জন্য আজকে ক্লাসটি একটু ডিলে হয়েছে। আমরা এখনই আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে না। আমি আন্তরিকভাবে দুঃখিত কিছু টেকনিক্যাল ইস্যুস এর জন্য আমার ক্লাসটি হঠাৎ করে অফ হয়ে গিয়েছিল। আশা করছি এখন ঠিক আছে, সবাই আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন। জি ম্যাম, দেখতে পাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি শুরু করব। আমাদের আজকের টপিক হচ্ছে অ্যান্টিপার্টাম হেমোরেজ এপিএইচ। তার আগে বলে নেই আমরা বিগত ক্লাসে বেশ কয়েকটি টপিক কভার করেছি। আশা করব আপনারা সবাই সেটা পড়ে ফেলেছেন অলরেডি, না পড়লেও পড়ে ফেলবেন, কারণ পড়া জমিয়ে রাখলে সেটা আমাদের জন্য একটা বার্ডেন হয়ে দাঁড়ায়।
আর এত কষ্ট করে ক্লাস করাটা পুরোটাই মিনিংলেস হবে যদি আপনারা ক্লাস শেষে সেগুলো না শিখে ফেলেন। অ্যান্টিপার্টাম হেমোরেজ কি, এটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, যেমনটা আমি প্রত্যেক ক্লাসেই বলে থাকি। যারা অলরেডি এটা সম্পর্কে জানেন খুবই ভালো, যারা না জানেন আজকে আমরা এটা ডিটেলস জানার চেষ্টা করব। এপিএইচ মূলত দেখবো আমরা ডেফিনেশন, এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং from or into the genital tract after the age of viability, 28 weeks in Bangladesh, but before the birth of the baby is called antepartum hemorrhage. দেখেন এটা ডেফিনেশনে কিছু জিনিস আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন। আমরা বলছি যে কোনো অ্যামাউন্টের ব্লিডিং এজ অফ দ্য ভায়াবিলিটির পূর্বে, সরি এজ অফ দ্য ভায়াবিলিটির পরে, এজ অফ দ্য ভায়াবিলিটি আমাদের বাংলাদেশে ধরা হয় 28 সপ্তাহ। এই সময়ের পরে এবং বাচ্চা জন্ম দেওয়ার আগে পর্যন্ত যদি কোনো ধরনের ব্লিডিং হয় মায়ের জেনিটাল ট্র্যাক্ট থেকে, তাহলে সেটাকে আমরা বলছি অ্যান্টিপার্টাম হেমোরেজ। ঠিক আছে, এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের কোনটাকে আমরা এপিএইচ বলছি, সেটাকে আমাদের 28 সপ্তাহ মানে এজ অফ দ্য ভায়াবিলিটির আগে নাকি পরে। সো এটা সবাই ভালো করে মনে রাখবেন, এজ অফ দ্য ভায়াবিলিটির পরে, অর্থাৎ 28 সপ্তাহ ক্রস করে যাওয়ার পরে সেটাকে আমরা বলছি হচ্ছে এপিএইচ। অনেক সময় যখন প্রশ্ন একটু ঘুরিয়ে পেঁচিয়ে করা হয় তখন এটা দিয়ে আপনাদের কনফিউজড করে দেওয়া যেতে পারে যে এজ অফ দ্য ভায়াবিলিটির পরে ব্লিডিং হলে সেটাকে আমরা এপিএইচ বলছি নাকি আগে হলে সেটাকে এপিএইচ বলছি। আপনারা সবাই নোট করবেন, আশা করছি আমার আগের ক্লাসগুলোর মতো সবাই খাতা কলম নিয়ে বসবেন, যেন আমার বলা কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমাদের স্লাইডে থাকবে না আপনারা লিখে নিতে পারেন। আমরা এজ অফ দ্য ভায়াবিলিটির পরে যেহেতু এটাকে বলছি এপিএইচ অ্যান্টিপার্টাম হেমোরেজ, তাহলে আপনারা একজন আমাকে বলেন এই এজ অফ দ্য ভায়াবিলিটির পূর্বে যদি ব্লিডিং হয় সেটাকে আমরা কি বলবো, কেউ জানেন? নো ম্যাম। এজ অফ দ্য ভায়াবিলিটির আগে যেটা হয় সেটাকে আমরা বলছি অ্যাবর্শন। ঠিক আছে, অর্থাৎ আমরা এজ অফ দ্য ভায়াবিলিটি কোনটাকে বলছি, এজ অফ দ্য ভায়াবিলিটি হচ্ছে সেই সময়টা বা ফিটাসের সেই বয়সটা যে বয়সের পরে ডেলিভারি হলে আমরা সেই বাচ্চাটাকে বাঁচাতে পারবো। অর্থাৎ আমাদের দেশে যে বাচ্চার জন্য যে কেয়ারের ব্যবস্থা রয়েছে, আমাদের আইসিইউ এনআইসিইউ কেয়ার যেটা রয়েছে, সেই সাপোর্টের মাধ্যমে আমরা বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে পারবো, সেই বয়সটাকে আমরা বলছি এজ অফ ভায়াবিলিটি। এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম হতে পারে, হয় আমি সেটা আপনাদের বলে দিব, কিন্তু বাংলাদেশে আমরা এজ অফ দ্য ভায়াবিলিটি বলছি 28 সপ্তাহকে। 28 সপ্তাহ পর্যন্ত যদি আমরা একটা ফিটাসকে মায়ের গর্ভে বাঁচিয়ে রাখতে পারি, এরপর সে ডেলিভারি হলে পৃথিবীতে আসার পরেও আল্লাহ যদি চায় আমরা তাকে আইসিইউ এনআইসিইউ সাপোর্ট দিয়ে সে বাচ্চাকে আমাদের বাঁচিয়ে রাখা সম্ভব। ঠিক আছে, তাহলে 28 সপ্তাহের আগে হয়ে গেলে সেটা আমাদের অনেক ক্ষেত্রে বাঁচানো সম্ভব হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে সাপোর্ট ব্যবস্থা চালু আছে বাচ্চাদের জন্য আমরা আর বাঁচাতে পারি না। কিন্তু 28 সপ্তাহ যখন ক্রস করে যায় তখন তার লাং ম্যাচিউর হয়ে যাচ্ছে, তার ব্রেন ম্যাচিউর হয়ে যাচ্ছে, বা আদার্স যে অর্গান গুলো আছে সেগুলো ম্যাচিউর হয়ে যায়, তাই আমাদের বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়, বা আমাদের যে মেশিন ব্যবস্থা আছে, এনআইসিইউ সাপোর্ট আছে, সেই সাপোর্টের মাধ্যমে, ভেন্টিলেটরের মাধ্যমে আমরা সেই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে পারি। ঠিক আছে, এখন তাহলে আমাদের যে উন্নত দেশগুলো রয়েছে সেই উন্নত দেশগুলোতে এর থেকে কম বয়সেও যদি মানে প্রিম্যাচিওর ডেলিভারি যদি হয়, অর্থাৎ 28 সপ্তাহের আগে 25, 21 সপ্তাহ, 24 সপ্তাহ এই সময়েও যদি বাচ্চা ডেলিভারি হয়ে যায়, মানে আমরা ডেলিভারি করাই সিজারিয়ান সেকশনের মাধ্যমে বা যে কোনো টার্মিনেশনের মাধ্যমে করালে, তাহলে আমরা সেই বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হয়। তাহলে আমরা জেনে নিব বিভিন্ন দেশে এই এজ অফ দ্য ভায়াবিলিটি কত। আপনারা এটা সবাই লিখে নেবেন। নর্মালি আমাদের বাংলাদেশেরটাই আসে আমাদের লাইসেন্স পরীক্ষায়। আপনারা পরীক্ষার্থী যারা আমার সাথে যুক্ত আছেন 28 সপ্তাহে এটাই আসে যে এজ অফ দ্য ভায়াবিলিটি কত বা এপিএইচ এর এই সময়সীমা কত থেকে ধরা হয়। সেক্ষেত্রে বাংলাদেশ যদি থাকে আপনারা 28 সপ্তাহ অ্যান্সার করতে পারেন। আর হচ্ছে আমেরিকার ক্ষেত্রে 20 উইকস। আপনারা সবাই লিখে নিবেন, যে মিস করে যাবেন আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি আবার বলে দিব। আমেরিকার ক্ষেত্রে 20 উইকস, সরি 28 ম্যাম আমেরিকার ক্ষেত্রে কি 20 উইকস?
হ্যাঁ, 20 উইকস, এজ অফ দ্য ভায়াবিলিটি 20 উইকস ধরা হয়, কারণ তারা আমাদের থেকে অনেক বেশি উন্নত। তাদের আরো বেশি আধুনিক ব্যবস্থা রয়েছে একটা নিউনেটকে বাঁচিয়ে ম্যাম রাখার জন্য। আমেরিকাতে কত উইক? জি, আমি বুঝতে পারি না, আরেকবার বলেন। আমেরিকাতে কত উইক ভায়াবিলিটি? আমেরিকা 20 উইকস। 20। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের ডাব্লিউএইচও এর মধ্যে 24 উইকস। ডাব্লিউএইচও এটাকে মানে ওভারঅল সব দেশের কথা ভেবে 24 উইকস ধরে, কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে 24 উইকসে যদি একটা বাচ্চা ডেলিভারি হয়ে যায়, বাঁচানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমাদের যে সাপোর্ট আছে সেই সাপোর্ট দিয়ে আমরা ওই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে পারি না। তো ডাব্লিউএইচও যদি আমরা বলি সেই ক্ষেত্রে হচ্ছে 24 উইকস। তারপরে ইউরোপিয়ান সোসাইটিতেও 24 উইকস ধরা হয়। এটা সবাই লিখে নেবেন, ইউরোপিয়ান সোসাইটি 24 উইকস এন্ড বাংলাদেশে 28 উইকস। ঠিক আছে, ম্যাম, ইউরোপিয়ান সোসাইটি বলতে যতগুলো ইউরোপের আন্ডারে দেশ হ্যাঁ আছে সবগুলোর 24 উইকস, তাই তো? জি, সবগুলো 24 উইকস। ওরা ডাব্লিউএইচও এর এই প্রোটোকলটাকে মেইনলি ডাব্লিউএইচও ওদের এইটা টোটালি ওভারঅল কাউন্ট করে অ্যাভারেজে ডাব্লিউএইচও 24 উইকস ঘোষণা করে। সেই হিসেবে আপনি 24 উইকস সেফ জোন হিসেবে যখন দেখবেন কিছু মনে আসছে না তখন 24 উইকস। আর আমেরিকা 20 উইকস, এটা তো আমরা বলেই দিলাম। আর বাংলাদেশে 28 উইকস। আশা করছি এই কয়েকটা মনে রাখতে পারলে আপনাদের কমন পড়বে, যদি ভাগ্য খারাপ না থাকে। আরেকটা কথা হচ্ছে ম্যাম, এশিয়ার ক্ষেত্রে মানে তাহলে এশিয়ার আন্ডারে যতগুলো দেশ আছে ওগুলোর আন্ডারে মানে কত উইকস ধরা হবে? এখন আমাদের তো ওইভাবে ইন্ডিভিজুয়ালি সবগুলো মনে রাখা সম্ভব না। তো আপনাদের যখন এই ধরনের কোয়েশ্চেন আসবে যেটা আউট অফ ট্র্যাক, তখন আপনারা ডাব্লিউএইচও অনুযায়ী 24 উইকস অ্যান্সার করবেন। ওকে ম্যাম। ওকে ম্যাম। আমরা দেখবো এপিএইচ এর কারণগুলো কি কি। কজেস অফ অ্যান্টিপার্টাম হেমোরেজ। প্লাসেন্টাল ব্লিডিং, নর্মালি প্লাসেন্টা থেকে যে ব্লিডিং হয় সেটার জন্য 70% এপিএইচ হয়ে থাকে। এটা আমরা ডিটেলস জানবো। প্লাসেন্টাল কজের মধ্যে আছে হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। প্লাসেন্টা প্রিভিয়ার জন্য 35% এপিএইচ হয়ে থাকে এবং অ্যাব্রাক্সিও প্লাসেন্টার জন্য 35% হয়ে থাকে। অর্থাৎ এপিএইচটা মেইনলি প্লাসেন্টাল ব্লিডিং এর জন্য হয়, সেটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করছি। প্লাসেন্টা প্রিভিয়ার জন্য 35% এবং অ্যাব্রাক্সিও প্লাসেন্টার জন্য 35%। এছাড়া আনএক্সপ্লেইন, যেটা আসলে এখন পর্যন্ত ওভাবে বর্ণনা করা সম্ভব হয়নি, এরকম কারণ রয়েছে 25%, যে কোনো কারণে হতে পারে ব্লিডিং, যেটা আসলে খুঁজে বের করাও সম্ভব হয়নি। কি বলে, প্লাসেন্টাল ব্লিডিং ছাড়াও লোকাল যদি কোনো ভিতরে কোনো লেশন থাকে বা অন্য কোনো কারণে তার হতে পারে, যেটা সবসময় আইডেন্টিফাই করা সম্ভব হয় না, এমন কারণে 25% এপিএইচ হয়ে থাকে। এছাড়া এক্সট্রা প্লাসেন্টাল কজের জন্য 5% হয়ে থাকে, যেমন লোকাল সার্ভাইকোভ্যাজাইনাল লেশন, সার্ভাইকাল পলিপ, কার্সিনোমা সার্ভিক্স, ভেরিকোজ ভেইন, লোকাল ট্রমা, এটার জন্য 5% ব্লিডিং হয়ে থাকে। আশা করছি এ পর্যন্ত কারো কোনো কনফিউশন নেই। আপনারা মেইনলি এখান থেকে পার্সেন্টেজ গুলো মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, প্লাসেন্টাল ব্লিডিং প্লাসেন্টাল ব্লিডিং এর জন্য কত পার্সেন্ট প্লাসেন্টাল ব্লিডিং এর জন্য এপিএইচ হয়, এটাই মূলত আমাদের বারবার ঘুরে ফিরে প্রশ্ন এসেছিল। এটা সবাই মনে রাখবেন। এছাড়া বাকিগুলো আপনারা চেষ্টা করবেন মনে রাখার। দেখে নেব একটা কোয়েশ্চেন। Antepartum hemorrhage is defined as bleeding from the genital tract after. দেখেন, আমরা যখন আমাদের এরকম ওভারঅল একটা প্রশ্ন আসবে তখন কিন্তু আমরা বাংলাদেশের পার্সপেক্টিভেই চিন্তা করব। কারণ যেহেতু আমরা বাংলাদেশি থেকেই পরীক্ষাটা দিচ্ছি, প্রশ্নটা অবশ্যই বাংলাদেশের পার্সপেক্টিভে হিসাব করেই করা হয়। সেক্ষেত্রে আমরা বাংলাদেশের যে আমাদের জেস্টেশনাল উইকটা বা হচ্ছে এজ অফ দ্য ভায়াবিলিটি, সেটাই হবে আমাদের অ্যান্সার।
আপনারা একজন আমাকে Yes. আনমিউট করে বলেন অ্যান্সার কি হবে। অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকে ম্যাম উত্তর বলছে। 28 ম্যাম। হ্যাঁ, antepartum hemorrhage is defined as bleeding from the genital tract after 28 weeks, যেটা আমরা একটু আগেই জেনেছি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। The most common causes of antepartum hemorrhage are, antepartum hemorrhage এর সবচেয়ে মোস্ট কমন কজ কোনটা? আমরা মাত্রই এটা পড়েছি, অনেকে অ্যান্সার করছে দেখতে পাচ্ছি। প্লাসেন্টা এন্ড প্লাসেন্টা প্রিভিয়া। দেখতে পাচ্ছি প্লাসেন্টা প্রিভিয়া এন্ড ইউটেরাইন রাপচার। আমরা কজের মধ্যে ইউটেরাইন রাপচার পড়ি নাই, সো এটা হবে না। অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা এন্ড প্লাসেন্টা প্রিভিয়া এটা আমরা পড়েছি। 70% হচ্ছে আমাদের 70% কজ হচ্ছে অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা এবং প্লাসেন্টা প্রিভিয়ার জন্য। তার মধ্যে 35% আমাদের অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা এবং 35% প্লাসেন্টা প্রিভিয়া। ঠিক আছে, এটা আমরা পড়েছি একটু আগে কজে, তার মানে আমাদের রাইট অ্যান্সার হবে বি। এতক্ষণ যে আমরা প্লাসেন্টা প্রিভিয়া এবং অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা পড়লাম, এটা আমাদের না জানলেই নয়, কিন্তু গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এপিএইচ এর জন্য ব্যাপারটা এরকম না। আপনারা মিডওয়াইফারি বা অবস্টেট্রিক্স পড়ার সময় অনেক জায়গায় এই প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা এই দুটো টার্ম পাবেন, আর এখান থেকে অনেক বেশি প্রশ্ন হয়। সো আমি যতটুকু পড়াবো একদম জিস্ট যেটুকু না জানলেই নয়, বারবার প্রশ্ন এসেছে। সো এই দুইটা টপিক আপনারা খুব মনোযোগ দিয়ে বোঝার এবং জানার চেষ্টা করবেন। যেখানে যার সমস্যা হবে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি বলে দেব। Placenta previa কি? Placenta previa is a pregnancy complication where the placenta is located too low in the uterus, either partially or completely covering the cervix. এখন প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে একটা প্রেগন্যান্সি কমপ্লিকেশন, যেখানে কি হয়, প্লাসেন্টা ইউটেরাসের যে অংশে থাকার কথা সে সেখানে থাকে না। সেখানে না থেকে কি করবে, যেখানে আমাদের বাচ্চাটা ডেলিভারি হচ্ছে, যে সার্ভিক্সের মুখ হয় সে সার্ভিক্সের আশেপাশে থাকে, অথবা সার্ভিক্সটাকে কোনোভাবে সে কভার করে রাখতেছে, অর্থাৎ মেইনলি ওয়ান কাইন্ড অফ প্লাসেন্টাল ডিসলোকেশন। ওর যেখানে থাকার কথা সেখানে না থেকে সে সার্ভিক্সের আশেপাশে অবস্থান করে, অথবা সার্ভিক্সটা জুড়েই অবস্থান করে, এটাকে আমরা বলছি প্লাসেন্টা প্রিভিয়া। দেখেন আমরা একটু ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি। এই যে এটা হচ্ছে আমাদের নর্মাল পজিশন প্লাসেন্টার, এটা হচ্ছে সার্ভিক্স বা জরায়ু মুখ। এখানে নর্মালি আমাদের প্লাসেন্টা থাকার কথা, কিন্তু সে কি করবে, কোনো কারণে জেনেটিক কজ থাকতে পারে, আদার্স অনেক কজ থাকতে পারে, তার প্লাসেন্টা কি করলো, ওখানে না থেকে এই যে সার্ভিক্সের আশেপাশে কোথাও একটা থাকলো। এটা 4 ধরনের, আমরা বলে থাকি প্লাসেন্টা প্রিভিয়া 4 ধরনের। লো লাইং প্লাসেন্টা, দেখেন এটা সার্ভিক্স কে কভার করে নাই, কিন্তু সার্ভিক্সের পাশে রয়েছে, অর্থাৎ নিচের দিকে। এই যে আমাদের এটা ইউটেরাস যদি ধরি, ইউটেরাসের নিচের দিকে রয়েছে, তাই এটাকে আমরা বলছি লো লাইং প্লাসেন্টা। এরপরে হচ্ছে মার্জিনাল প্লাসেন্টা, মার্জিনাল অর্থাৎ সার্ভিক্সের কিছু অংশ সে কভার করে আছে, এটাকে বলছি মার্জিনাল প্লাসেন্টা। এরপরে সে মোটামুটি অর্ধেকের বেশি অংশ কভার করে আছে যখন, সেটাকে আমরা বলছি পার্শিয়াল প্লাসেন্টা প্রিভিয়া। এবং যখন সে সার্ভিক্সের পুরো অংশটা কভার করে থাকে, তখন কিন্তু আর নর্মাল ডেলিভারি পসিবল হয় না, এটাকে আমরা বলছি কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া, বা এটার আরেক নাম হচ্ছে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া। অনেক সময় অপশনে কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া না থেকে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া থাকে, সো এটা সবাই লিখে নেবেন। কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়ার আরেকটা নাম হচ্ছে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া। আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। এই পর্যন্ত বুঝতে কারো কোনো একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে প্লাসেন্টা মূলত উপরে থাকার কথা, বাট ওটা যদি নিচের দিকে বা আশেপাশে সার্ভিক্সে থাকে তখন আর কি সমস্যা হয় মূলত নর্মাল ডেলিভারিতে। জি, সেটাকে আমরা বলছি প্লাসেন্টা প্রিভিয়া। যেমনটা আমি বললাম যে নিচের দিকে যদি থাকে ইউটেরাসটা, যেটা আমার ডেলিভারিতে প্রবলেম করছে, কারণ বাচ্চাটা তো আমার এদিক দিয়ে ডেলিভার হবে, তাই তো, সার্ভিক্স দিয়ে, তখন তো আর সে পারছে না, সেটাকে আমরা বলছি প্লাসেন্টা প্রিভিয়া। নর্মালি এই লো লাইন প্লাসেন্টা থাকলে বা মার্জিনাল প্লাসেন্টা থাকলে অনেক সময় ডেলিভারি পসিবল হয়, যদিও সেটা মায়ের জন্য রিস্কি। কিন্তু যখন আমাদের সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া বা কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া থাকবে, তখন আর নর্মাল ডেলিভারি পসিবল হয় না, অবশ্যই মাকে তখন সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি করাতে হবে।
আর কারো কোনো কোয়েশ্চেন? এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে? ম্যাডাম কমপ্লিট প্লেসেন্টার আরেকটা নাম কি বললেন? সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া। চলে যাচ্ছি আমাদের অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা। আমরা এটার সাইন সিম্পটম গুলো জানবো একটু পরে। প্লাসেন্টা প্রিভিয়া আর অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা, তার আগে আমরা এই দুটো শব্দের সাথে পরিচিত হব। আসলে প্লাসেন্টা প্রিভিয়া এবং অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা কি? What is abruptio placenta? Abruptio placenta is the premature and abnormal separation of a normally implanted placenta from the uterine wall, occurring after 20 weeks of gestation and before the birth of the fetus, leading to maternal bleeding and decreased fetal oxygen supply. ঠিক আছে? অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা হচ্ছে প্লাসেন্টা কি হবে, নরমালি যে ইমপ্লান্টেড থাকে আমরা দেখিয়েছি এখানে প্লাসেন্টা লেগে থাকে ইউটেরাসের গায়ে, এটা যে কোনো কারণে ওইখান থেকে সেপারেট হয়ে যেতে পারে, অর্থাৎ ওই জায়গা থেকে খুলে যেতে পারে, আলগা হয়ে যেতে পারে। যেটা হতে পারে 20 সপ্তাহের পরে অথবা বাচ্চা জন্মের আগে। এটা কি হবে, এর ফলে ম্যাটারনাল ব্লিডিং হবে এবং ফিটাল অক্সিজেন সাপ্লাই কমে যাবে। ঠিক আছে? যখন আমাদের যে বেবিটা ওইটা যে অক্সিজেন সাপ্লাই পায় মূলত তার খাবার দাবার বা অক্সিজেন সাপ্লাই, ব্লাড সবকিছু তো আমাদের প্লাসেন্টা থেকে সে সংগ্রহ করতেছে। যখন তার প্লাসেন্টাটাই এফেক্টেড হয়ে যাবে তখন স্বাভাবিকভাবেই তার অক্সিজেন সাপ্লাই কমে যাবে। অর্থাৎ অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা হচ্ছে কোনো দুর্ঘটনা বা হাইপার টেনশন, কোনো ট্রমা, যে কোনো কারণে ইউটেরাসের গায়ের থেকে যে প্লাসেন্টা ওটা কোনোভাবে সেপারেট হয়ে যাওয়া, খুলে যাওয়া, এটাকে আমরা বলছি অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা। এখন আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, যেটা আমাদের বারবারই পরীক্ষায় আসে। সো আমি যখন ছোট ছিলাম বারবারই ভুল করতাম, কারণ আমার এটা মনে থাকতো না, আমাকে এভাবে কেউ বোঝায় নাই, যে হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। প্লাসেন্টা প্রিভিয়া কি হয় দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লাসেন্টা এখানে লেগে থাকতেছে। হ্যাঁ, তো যখন এখান থেকে ব্লিডিং হবে সে ব্লিডিংটা সরাসরি মায়ের জরায়ু দিয়ে সার্ভিক্স দিয়ে বের হয়ে চলে আসতেছে বাইরে। হ্যাঁ, আর এই যে অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা এটা তো জায়গা মতোই থাকছে। হ্যাঁ, প্লাসেন্টা তো যখন সে সেপারেট হয়ে যাচ্ছে তখন সে হয়তো কোনোভাবে সে প্লাসেন্টা বাচ্চার গায়ে লেগে আছে বা কোথাও লেগে আছে, আটকে আছে। এখান থেকে ব্লিডিং যদি হয় বাচ্চার গায়ে আটকাবে প্রথমে, তারপরে কোথাও একটা আটকা থাকবে, বা মা যখন হাঁটবে চলাফেরা করবে অনেকক্ষণ পরে এসে ব্লাডটা এখান দিয়ে বের হবে। অর্থাৎ আমরা দুই ধরনের ব্লাড দেখতে পাবো, এই ব্লাডটা হচ্ছে একটু পরে বের হবে আর এটা আগে বের হবে। তাহলে আপনারা আমাকে বলেন, যদি একজন মা এসে দেখায় যে তার অনেক বেশি ব্লিডিং হচ্ছে, ইভেন সেটা ফ্রেশ ব্লাড যাচ্ছে, একদম চকচকে লাল রক্ত, সেটাকে আপনারা কি হিসেবে আইডেন্টিফাই করবেন? প্লাসেন্টা প্রিভিয়া নাকি অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা? প্লাসেন্টা প্রিভিয়া। জি, এটা আজকে যেমন আমি সুন্দর করে বুঝালাম আপনাদেরকে, আপনি অ্যান্সার করলেন, এটা আপনারা এইভাবে সুন্দর করে মাথায় সেট করে নেবেন যে প্লাসেন্টা প্রিভিয়াতে প্লাসেন্টা একদম সার্ভিক্সের কাছাকাছি থাকে, যে জন্য ব্লাডটা যখনই বের হয় সেটা ফ্রেশ ব্লাড বের হয়, একদম চকচকে তাজা লাল রক্ত আমরা পাই। যখন অপশনে থাকবে যে ফ্রেশ ব্লাড আমরা কোন ক্ষেত্রে পাই, অবশ্যই আপনারা চোখ বন্ধ করে প্লাসেন্টা প্রিভিয়া তাকাবেন, কারো যেন এটা ভুল না হয়। ঠিক আছে? আর অ্যাব্রাপশিয়া প্লাসেন্টার ক্ষেত্রে ব্লাডটা কিছু অংশ ঘুরে অনেক সময় আটকে থেকে এটা আসবে, তাই এটা ডার্ক রেড কালার হতে পারে, কনসিলড ব্লাড হবে, এটা ব্লাডের একটা ক্লটও হতে পারে। ঠিক আছে? ম্যাম আর একটু কোশ্চেন ছিল, সেটা হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা যেটা যখন ব্লিডিং হয় তখন এটা কি ডার্ক কালার হয় ব্লাডের কালারটা? হ্যাঁ, ডার্ক কেন হবে সেটা তো আমি বললাম, কারণ এই যে প্লাসেন্টা, অ্যাব্রাপশিয়া প্লাসেন্টাতে তো আর তার প্লাসেন্টাল ডিসলোকেশন নাই, সে এখানেই থাকতেছে প্লাসেন্টা,
হয়তো কোনো কারণে ছিঁড়ে গেছে, গিয়ে তো সেই বাচ্চার বডির সাথে কোথাও না কোথাও আটকে আছে, আর যে ব্লাডটা বের হবে সেটা খুব বাধা অতিক্রম করে এই পর্যন্ত আসবে। আমরা তো জানি ব্লাড কয়েক সেকেন্ডের মধ্যে ক্লট হয়ে যায়, তাই ওই ফ্রেশ ব্লাডটা আর পাওয়া সম্ভব না। তখন সেটা যেহেতু ধীরে ধীরে বেশ কিছুক্ষণ পর বের হবে, তাই ওই ব্লাডটা ডার্ক কালার হবে। আচ্ছা ম্যাম, হচ্ছে ব্লাডটা কি বেবি কি ব্লাড খেতে যদি খেয়ে ফেলে এরকম কোনো কিছু হতে পারে না? ভিতরে যদি অ্যাব্রাপশিও হ্যাঁ, প্লাসেন্টা হতে হয়? পারে, অবশ্যই হতে পারে। অ্যাব্রাপশিও প্লাসেন্টা হচ্ছে আমাদের মেডিকেল এমার্জেন্সি। যদি কারো অ্যাব্রাপশিও প্লাসেন্টা হয়, সাথে সাথে ফিটাল ডিস্ট্রেস শুরু হয়ে যায়, বেবি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় না, সেক্ষেত্রে এটা আমাদের ওয়ান কাইন্ড অফ, যেহেতু মেডিকেল এমার্জেন্সি, সাথে সাথে এটা আইডেন্টিফাই করার সাথে সাথে বাচ্চা যদি আমাদের সেটা অ্যাবর্শন না হয়, অর্থাৎ 28 উইকস এর আগে না হয়, 28 উইকস এর পরে হলে সিজারিয়ান সেকশনের মাধ্যমে যত দ্রুত সম্ভব বেবি আউট করে ফেলতে হবে, আদারওয়াইজ বাচ্চাকে আর বাঁচানো সম্ভব হয় না। আমাদের একজন সিনিয়র আপু আছেন, তো ওনার এরকম হয়েছিল, ওনার সিজারে প্রথম বাচ্চাটা মারাই গেছে অ্যাব্রাপশিও প্লাসেন্টার কারণে, বাঁচাতে হ্যাঁ, পারেনি। এই জন্য বলে যে হচ্ছে আমাদের এজ অফ দ্য ভায়াবিলিটি ক্রস করার পরে তখন যেন, আপনারা হয়তো শুনে থাকবেন যে আমরা মায়েদেরকে অ্যাডভাইস দিয়ে থাকি যে লাস্ট ট্রাইমেস্টারে, অর্থাৎ 8 মাস বা 9 মাসের পর্বে মা যেন কোথাও দূরে কোথাও জার্নি না করে, বাস জার্নি না করে, অতিরিক্ত ঝাঁকি পড়বে এরকম এই ধরনের কোনো জার্নি না করে, শুধুমাত্র এটা এড়ানোর জন্য, যেন তার যে কোনো সময় অ্যাব্রাপশিও প্লাসেন্টা হয়ে যেতে পারে এবং বাচ্চা মারা যেতে পারে। এই পর্যন্ত আর কারো কোনো কোয়েশ্চেন? জি না ম্যাম। এখন আমরা দেখব এই প্লাসেন্টা প্রিভিয়া ভার্সেস অ্যাব্রাপশিও প্লাসেন্টা। আমি চাইলে আপনাদেরকে সাইন সিমটম গুলো আলাদা করে দেখাতে পারতাম বা ওইভাবে স্লাইড রেডি করতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে একসাথে যখন আমরা দুইটা দেখব তখন আপনাদের জন্য মনে রাখা সহজ হবে। এটা সবাই একদম খুব ভালো করে পড়ে ফেলবেন। মনে রাখার টেকনিক অবশ্যই আমি বলে দিব, তো তারপরেও সবাই খুব ভালো করে এটা মুখস্থ করে তারপরে পরীক্ষা দিতে যাবেন। এখান থেকে আমাদের কিছু না কিছু প্রশ্ন প্রত্যেক বছরই হয়ে থাকে, শুধুমাত্র যে আমাদের লাইসেন্স পরীক্ষা বা পোস্ট বেসিক এক্সামে এরকম না, বিভিন্ন চাকরির পরীক্ষা, সরকারি পরীক্ষা, অনেক ক্ষেত্রে এখান থেকে একটা প্রশ্ন হয়েই থাকে। তো সবাই খুব ভালো করে পড়বেন। প্লাসেন্টা প্রিভিয়া আমরা অলরেডি জেনেছি। প্লাসেন্টা ইমপ্লান্টস লো ইন দ্য ইউটেরাস কভারিং নিয়ার দ্য সার্ভিক্স। ইউটেরাসের নিচের দিকে প্লাসেন্টা থাকে এবং সার্ভিক্সকে সে কভার করে থাকে। অ্যাব্রাপশিও প্লাসেন্টা হচ্ছে প্রিম্যাচিউর সেপারেশন অফ প্লাসেন্টা ফ্রম ইউটেরাইন ওয়াল। ইউটেরাইন ওয়াল থেকে প্লাসেন্টা প্রিম্যাচিউর সেপারেশন হয়ে যায়, অর্থাৎ সময়ের আগে সে আলাদা হয়ে যায়। দেখেন প্লাসেন্টা প্রিভিয়াতে আমাদের কি হচ্ছে, পেইনলেস ব্রাইট রেড ব্লিডিং হচ্ছে। পেইনলেস কেন? তার ওইটা আসলে ওখানে তো তার প্লাসেন্টা ছিঁড়ে যাচ্ছে না বা তার কোনো ধরনের সমস্যা হচ্ছে না, প্লাসেন্টা যেহেতু সার্ভিক্সের মুখে যে কোনো সময় চাপ লাগছে, কন্ট্রাকশন হচ্ছে, এই জন্য তার ব্লিডিং হচ্ছে। সো সেই ক্ষেত্রে সে পেইনলেস থাকবে এবং ব্রাইট রেড কালার ব্লিডিং হবে, যেটা আমি একটু আগে আপনাদের বুঝিয়েছি। অ্যাব্রাপশিও প্লাসেন্টার ক্ষেত্রে যেহেতু ট্রমার কারণে এটা ছিঁড়ে যাচ্ছে প্লাসেন্টাটা, তো সেটা পেইনফুল হবে এবং ডার্ক রেড হবে, মেবি কাউন্সিল। ঠিক আছে, অনেক সময় কি হয় ব্লিডিংটা ভিতরে থেকে যেতে পারে, ওই যে সিজারিয়ান সেকশনের পর তখন দেখা যায় ভিতরে অনেকটা ব্লিডিং রয়ে গেছে, হ্যাঁ, ক্লট জমা হয়ে আছে। কখন শুরু হবে? সাডেন, ইউজুয়ালি থার্ড ট্রাইমেস্টার, যে কোনো সময় হঠাৎ করে শুরু হতে পারে থার্ড ট্রাইমেস্টারে। আচ্ছা, আপনারা একজন আমাকে বলেন প্রেগন্যান্সিতে মেইনলি কয়টা ট্রাইমেস্টার আছে? কেউ জানো? 3টা ট্রাইমেস্টার, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। হ্যাঁ, এটা ডিউরেশনটা কি আপনি আমাকে বলতে পারবেন যে কত থেকে কত সপ্তাহ পর্যন্ত আমরা কোন ট্রাইমেস্টার কাউন্ট করছি? ফার্স্ট 3 মান্থ হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, হুম 12 উইক পর্যন্ত। হুম তারপরে হচ্ছে 13 থেকে 36 পর্যন্ত হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার, আর 36 থেকে 42 হচ্ছে আপনার থার্ড ট্রাইমেস্টার। না, এখানে আপনি শুরুতে ঠিক ছিল, একটু মিস্টেক হয়ে গিয়েছে। আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার 0 to 12 উইকস। যারা জানেন না অবশ্যই লিখে নিবেন।
আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার আমরা কাউন্ট করছি 0 to 12 উইকস। ম্যাম, জি, আমাদের যখন পড়াইছিল তখন বলছিল যে 16 সপ্তাহ, 24 সপ্তাহ, 28 আর 32। জি, এটা কি পড়িয়েছিল আপনি সেটা একটু মনে করেন? আমাদের প্রাইম মিনিস্টারের এই ডিউরেশনটা এইভাবে বলছিল আর কি। ট্রাইমেস্টারের ডিউরেশনটা এখন সেটা বই ওয়াইজ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ভ্যারি করে, কিন্তু আমাদের আইডিয়াল হচ্ছে আমাদের এক্সাক্ট ডিউরেশনটা জানা, যে আমরা কত থেকে কত সপ্তাহ পর্যন্ত কোন ট্রাইমেস্টার কাউন্ট করব। আপনাকে যে পড়িয়েছে অবশ্যই ভুল পড়ায়নি, কিন্তু কিভাবে বুঝাবো, আপনারা যখন আমরা ছোটবেলায় যখন ট্যালির যে ম্যাথ গুলো আমরা করেছি, তখন এটা কিন্তু ভেঙে যায়, তো একটা ডাটা আমাদের মিস হয়ে যায়। তো যখন আমরা কি করতাম, ওই যে একটা করে ইউজ করতাম, যে 12 সপ্তাহ বা 12 একটা নাম্বার ধরছি, এরপরে 15 ধরছি, মাঝখান থেকে আমাদের 13-14 মিস হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। সো আমাদের আইডিয়াল হচ্ছে এই ডিউরেশনটা জানা, যে কত থেকে কত সপ্তাহ পর্যন্ত আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার। আশা করি আমি বুঝাতে পেরেছি। তাহলে আপনারা এটা লিখে নিবেন, কারণ আমাদের এই ডিউরেশনটা মেইনলি এভাবেই আসে, যে হচ্ছে কত থেকে কত সপ্তাহ পর্যন্ত আমরা ট্রাইমেস্টার কাউন্ট করছি। মেইনলি আমাদের থার্ড ট্রাইমেস্টারটাই বেশি আসে। আমি আপনাদের বলে দিচ্ছি, 13 থেকে 26 সপ্তাহ পর্যন্ত আমরা বলছি সেকেন্ড ট্রাইমেস্টার, এবং থার্ড ট্রাইমেস্টার বলছি 27 থেকে 40 সপ্তাহ। আমাকে একটু আগে যে অ্যান্সার করেছিলেন সে আমাকে বলেছে 42 উইকস। আপনার ঠিক আছে, যদি আমাদের প্রেগনেন্সি আমরা 42 উইকস পর্যন্ত এখন আর কন্টিনিউ করি না, যদি না পেশেন্ট বাসায় থাকে। হ্যাঁ, এখন যারা প্যারেন্টসরা যারা আছে সবাই অনেক বেশি কনসার্ন। সো আইডিয়ালি 40 উইকসেই আমরা বেবিটাকে টার্মিনেট করি। সো সেই হিসাব করেই দেওয়া হয়। তাও যদি আপনারা অপশনে 41 বা 42 উইকস থাকে থার্ড ট্রাইমেস্টার, তাহলে আপনারা সেটা অ্যান্সার করবেন। ঠিক আছে, এটা অনেক সময় মনে থাকে না, একটু সবাই এটা ভালো করে দেখে যাবেন যেন পরবর্তীতে ভুল না হয়। ঠিক আছে, দেখেন আমাদের প্লাসেন্টা প্রিভিয়াতে পেইন অ্যাবসেন্ট থাকবে, এবং অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে সিভিয়ার পেইন থাকবে, কনস্ট্যান্ট অ্যাবডোমিনাল পেইন থাকবে। ইউটেরাইন টোন নর্মাল থাকবে, যেমন আমাদের নর্মালি থাকে সফট নন টেন্ডার ইউটেরাস। আর অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে তখন কি হবে, বেবির অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে, বা তখন মানে ওয়ান কাইন্ড অফ ডিস্ট্রেস তৈরি হচ্ছে। তখন ইউটেরাস কি হবে, হার্ড হয়ে যাবে, টেন্ডার হয়ে যাবে, বোর্ড লাইক হয়ে যাবে। ঠিক আছে, ফিটাল হার্ট রেট ইউজুয়ালি নর্মাল থাকে, কারণ ওটা তো তার নর্মালি প্লাসেন্টা শুরু থেকেই ওখানে রয়ে গেছে। ঠিক আছে, তাই বেবিটা একদম ঠিকভাবেই গ্রো করবে। শুধু হচ্ছে তার যখন কোনো কমপ্লিকেশন না থাকলে থার্ড ট্রাইমেস্টারে আমরা সিজারিয়ান সেকশনের মাধ্যমে বেবি আউট করব। আর অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে কি হবে, ফিটাল ডিস্ট্রেস শুরু হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রাকশন রেয়ার, এক্ষেত্রে কন্ট্রাকশন হবে না। আর হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে কি হবে, কন্ট্রাকশন শুরু হয় লো ইন্টেন্সিটি কন্ট্রাকশন, মানে হালকা ব্যথা থাকবে আর কন্ট্রাকশন হবে। ভ্যাজাইনাল এক্সাম কি হবে, কন্ট্রাইন্ডিকেটেড থাকবে। আমরা মানে যে পিভি এক্সামিনেশন করে থাকি, আমরা পেশেন্টের জরায়ুতে হাত দিয়ে যেটা চেক করে থাকি যে কত সেন্টিমিটার ডায়ালেট হয়েছে, এটা কন্ট্রাইন্ডিকেটেড করা যাবে না, কারণ তার প্লাসেন্টা যেহেতু ওখানে থাকে, ওই জায়গায় আমরা হাত দিয়ে এক্সামিন করার সময় তার ব্লিডিং শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, আর যেহেতু আমরা তার বেবিটা ওখানে ওভাবে এনভিডির মাধ্যমে টার্মিনেট করব না, সো আমার আসলে দরকার নাই। ঠিক আছে, যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো প্লাসেন্টা প্রিভিয়া, সেই ক্ষেত্রে ভ্যাজাইনাল এক্সাম বা পিভি এক্সাম টোটালি কন্ট্রাইন্ডিকেটেড। আর অ্যাব্রাপশিও প্লাসেন্টার ক্ষেত্রে যদি দরকার হয়, নর্মালি দরকার হয় না, কারণ ওইটা তো তার ছিঁড়ে গেছে, ওইটা তখন মেডিকেল এমার্জেন্সি, তার খুব দ্রুত বেবিটাকে টার্মিনেট করতে হবে। ওই সময় আমার আসলে পিভি করে আর কোনো কাজ নাই। সো তাও যদি দরকার হয় যে হচ্ছে দেখা দরকার যে তার
জরায়ুর মুখ খুলছে কিনা সেক্ষেত্রে পিভি করা হয়। রিস্ক ফ্যাক্টর হচ্ছে প্রিভিয়া, যদি কারো প্রিভিয়াস হিস্ট্রি থাকে প্লাসেন্টা প্রিভিয়ার, সেক্ষেত্রে তার আবার হতে পারে সিজারিয়ান সেকশনের হিস্ট্রি থাকলে হতে পারে মাল্টিপ্যারিটি, অর্থাৎ তার একের অধিক বাচ্চা যখন হয়, মানে 2, 3, 4, 5 নাম্বার ডেলিভারি বা প্রেগনেন্সি, সেই ক্ষেত্রে প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে। আর এটা সবাই মনে রাখবেন, অ্যাব্রাপশিয়া প্লাসেন্টার কারণগুলো হাইপারটেনশন, ট্রমা, স্মোকিং, কোকেইন, এগুলোর জন্য তার প্লাসেন্টা যে কোনো সময় সেপারেট হয়ে যেতে পারে। এই জন্য আমরা প্রেগনেন্সি টাইমে সবসময় তার হাইপারটেনশনটাকে আমরা কন্ট্রোলে রাখার চেষ্টা করি, কোনো ধরনের ট্রমা যেন না হয় সেটা প্রিভেন্ট করার ট্রাই করি। এছাড়া স্মোকিং, তাকে আমরা স্মোকিং অ্যাভয়েড করতে বলি, যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য অ্যাভয়েড করার কথা বলে থাকি। ম্যানেজমেন্ট আমরা পড়বো। ম্যানেজমেন্ট কি? ডিপেন্ডস অন ব্লিডিং অ্যান্ড জেস্টেশনাল এজ, অফেন সি সেকশন। আর অ্যাব্রাপশিয়া প্লাসেন্টার ক্ষেত্রে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, যেহেতু আমরা বলেছি এটা আমাদের মেডিকেল এমার্জেন্সি, স্ট্যাবিলাইজ এন্ড ডেলিভারি, ইউজুয়ালি সি সেকশন। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে কারো কোনো ধরনের সমস্যা আছে? ম্যাম, একটা প্রবলেম হচ্ছে ওই যে প্রেগনেন্সিতে যেটা বললেন যে 3 ট্রাইমিস্টার, এইটা যদি একটু ভেঙে বলতেন তাহলে ভালো হতো। নর্মালি প্রেগনেন্সির এই সময়কালটাকে আমরা 3 ভাগে ভাগ করি, ঠিক আছে? ডাক্তারদের ডায়াগনোসিসের জন্য বা তাদের ট্রিটমেন্ট প্ল্যানের জন্য এই প্রেগনেন্সির এই পুরো 40 সপ্তাহ, আমরা তো জানি 40 সপ্তাহ পর্যন্ত নর্মাল প্রেগনেন্সি কন্টিনিউ হয়, এটাকে আমরা 3 ভাগে ভাগ করছি। এই যে সপ্তাহ অনুযায়ী 3টা ভাগে বা মাস অনুযায়ী 3টা ভাগে ভাগ করছি, এটাকে আমরা ট্রাইমেস্টার বলে থাকি। ট্রাই মানে 3, সেখান থেকে বুঝতে পারছি যে এখানে আমাদের 3টা ভাগ রয়েছে। সেই 3টা ভাগ কি কি সেটা আমরা এখানে দেখেছি, যে ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে 0 থেকে 12 সপ্তাহ, প্রেগনেন্সি শুরু থেকে 12 সপ্তাহ পর্যন্ত আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার, ওইটা আমি লিখি নাই। সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে 13 থেকে 26 সপ্তাহ পর্যন্ত, দেখা যাচ্ছিল না। ম্যাম নোট করেছি, সমস্যা নেই। আর থার্ড ট্রাইমেস্টার হচ্ছে 27 থেকে 40 সপ্তাহ। যে কোয়েশ্চেনটি করেছেন তার এখনো কি বুঝতে সমস্যা আছে? না ম্যাম, ক্লিয়ার, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? চলে যাচ্ছি পরবর্তী আমাদের একটা কোয়েশ্চেনে। প্লাসেন্টা প্রিভি ইজ বেস্ট ডেসক্রাইবড বাই, কোনটার মাধ্যমে সবচেয়ে ভালোভাবে ডেসক্রাইব করা যায়? আপনারা যারা জানেন দ্রুত অ্যান্সারটি লিখে ফেলবেন, আমি একজনকে জিজ্ঞেস করব। অনেকে অ্যান্সার করেছে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন নদী। নদী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নদী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আপনি আমাকে বলেন প্লাসেন্টা প্রিভি ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ, অ্যান্সারটা কি হবে? Placenta implanted in the lower uterine segment. আমরা দেখে নিব অ্যান্সার। আমাদের অপশনে কি কি আছে? প্রিম্যাচিউর সেপারেশন অফ প্লাসেন্টা, আমরা জানি এটাকে অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা বলা হয়, তার মানে এটা হবে না। প্লাসেন্টা ইমপ্ল্যান্টেড ইন দ্য আপার ইউটেরাইন সেগমেন্ট, এটা তো আমাদের নর্মাল প্লাসেন্টাল ইমপ্লান্টেশন, তাই তো? তার মানে এটাও হবে না। প্লাসেন্টা ইমপ্লান্টেড ইন দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, আমরা দেখেছি লোয়ার ইউটেরাইন সেগমেন্টে যখন আমাদের প্লাসেন্টা থাকে সেটাকে আমরা বলছি প্লাসেন্টা প্রিভিয়া, অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার হবে
placenta implanted in the lower uterine segment. চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। The bleeding is placenta previa is typically কেমন হয়? প্লাসেন্টা প্রিভিয়ার ব্লিডিং কেমন হয়? যারা জানেন দ্রুত অ্যান্সারটি লিখে ফেলবেন। ম্যাম আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। কেন স্ক্রিন আপনারা বাকিরা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি ম্যাম ম্যাম দেখতে পাচ্ছি। যে দেখতে দেখা পাচ্ছেন যায় তো। তার মেবি একটু নেটওয়ার্কে সমস্যা আছে। আপনি কাইন্ডলি আপনার কানেকশনটা চেক করে আবার রিজয়েন করবেন, আশা করি দেখতে পাবেন। অনেকে অ্যান্সার করেছে দেখতে পাচ্ছি। রিমি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আপনি আমাকে বলেন অ্যান্সার কি হবে? দ্য ব্লিডিং ইন প্লাসেন্টা প্রিভিয়া ইজ টিপিক্যালি। বি নাম্বার, পেইনলেস এন্ড ব্রাইট রেড। ধন্যবাদ আপনাকে। দেখে নিব আমাদের উত্তর। দ্য ব্লিডিং ইন প্লাসেন্টা প্রিভিয়া ইজ টিপিক্যালি পেইনফুল এন্ড ডার্ক। আমরা জানি পেইনফুল হয় না, পেইনফুল হয় আমাদের অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে। পেইনলেস এন্ড ব্রাইট রেড আমরা পড়েছি। ব্রাইট রেড কালার আমাদের ব্লিডিং হবে প্লাসেন্টা প্রিভিয়াতে। পেইনফুল এন্ড ব্রাইট রেড হবে না, পেইনলেস এন্ড ডার্কও হবে না। তার মানে রিমি আমাদের সঠিক উত্তর করেছে। বাকিরা যারা উত্তর দিয়েছেন সবাইকে ধন্যবাদ। চলে যাচ্ছি আরেকটি প্রশ্নে। ব্লিডিং ইন অ্যাব্রাপশিও প্লাসেন্টা ইজ ইউজুয়ালি, অ্যাব্রাপশিও প্লাসেন্টার ব্লিডিং কেমন থাকে? সবাই দ্রুত উত্তর লিখে ফেলবেন। অনেকে উত্তর করেছে দেখতে পাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছে মাহবুব জাহান। মাহবুব জাহান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মাহবুবা জাহান, হ্যাঁ। মাহবুবা জাহান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছে লিমা। লিমা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা যারা ক্লাসে জয়েন করে ঘুমিয়ে যাচ্ছেন, আমি কিন্তু ক্লাস থেকে তাদেরকে রিমুভ করে দিব। আচ্ছা, একজন আমাকে আনমিউট করে বলেন অ্যান্সার কি হবে? সি ম্যাম, পেইনফুল উইথ অ্যাবডোমিনাল টেন্ডারনেস। ম্যাম এখানে একটা কোশ্চেন আছে। আমরা তো জানি ঠিক আছে পেইনফুল এন্ড অ্যাবডোমিনাল টেন্ডারনেস হবে, বাট অ্যাবডোমিনাল টেন্ডারনেস এই কথাটা একটু বুঝিয়ে যদি বলতেন। হ্যাঁ, অবশ্যই বলে দিচ্ছি। আমরা তার আগে দেখবো অ্যান্সার। ব্লিডিং ইন অ্যাব্রাপশিও প্লাসেন্টা ইউজুয়ালি পেইনলেস। পেইনলেস হয় না, কারণ আমরা জানি প্লাসেন্টা সেপারেট হয়ে যাচ্ছে, খুব একটা সিভিয়ার পেইন হয়। তার মানে অ্যান্সার এটা হবে না। ব্রাইট রেড এন্ড পেইনলেস, এটা আমাদের ব্রাইট রেড ইউরিন না, ব্লিডিং হয় আমাদের প্লাসেন্টা প্রিভিয়াতে, সো এটা হবে না। পেইনফুল এন্ড অ্যাবডোমিনাল টেন্ডারনেস, আমরা এখানে ব্যথা দেখতে পাই এবং অ্যাবডোমিনাল টেন্ডারনেস থাকে। আমাদের সঠিক অ্যান্সার হবে সি। ধর আমাদের অ্যাবডোমিনাল টেন্ডারনেস, আমি এই টেন্ডারনেস মনে হয় প্রত্যেক ক্লাসেই বলে থাকি, আজকে আবার বলছি, যারা জানেন না খুব ভালো করে শুনে নিবেন এবং লিখে নিবেন। টেন্ডারনেস হচ্ছে পেইন অন প্রেশার, ঠিক আছে? আমি কোনো পেশেন্টের কিছু এক্সামিন করার সময় টেন্ডারনেস আমরা কিভাবে এক্সামিন করব? পেশেন্টের যেখানে সে ব্যথার কমপ্লেন করবে সেই জায়গায় আমরা চাপ দিব।
দিয়ে পেশেন্টের মুখের দিকে তাকাবো, যদি দেখি সে ফেসিয়াল এক্সপ্রেশনে তার বোঝা যাচ্ছে যে সে ব্যথা পাচ্ছে, অর্থাৎ আমি চাপ দিলে সে ব্যথা পাচ্ছে, পেইন অন প্রেসার, প্রেসার দেওয়ার পরে তার পেইন হচ্ছে, সেটাকে আমরা বলছি টেন্ডারনেস। ঠিক আছে, অর্থাৎ অ্যাবডোমেন এক্সামাইন করার সময় আমরা সেই জায়গায় যখন প্রেসার দিব পেইন পাবো, পেশেন্টের ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সে ব্যথা পাচ্ছে এই কমপ্লেন করবে। এটাকে আমরা বলছি অ্যাবডোমিনাল টেন্ডারনেস। যে কোয়েশ্চেনটি করেছেন সে আশা করি বুঝতে পেরেছেন। জি ম্যাম, বুঝতে পেরেছি। কমন সিমটমস অফ অ্যাব্রাপশিও প্লাসেন্টা। অ্যাব্রাপশিও প্লাসেন্টার কমন সিমটম গুলো কি কি যারা জানেন দ্রুত অ্যান্সার করে ফেলবেন। আপনারা কোয়েশ্চেন দেখে হয়তো অনেকে বুঝতে পারছেন এটা আমাদের ট্রু ফলস অ্যান্সার, সো মাল্টিপল অ্যান্সার হবে। আপনারা আমাকে ট্রু অ্যান্সার গুলো লিখে জানাবেন। অনেকে অ্যান্সার করেছে দেখতে পাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছে মৌসুমী। মৌসুমী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি জি আমাকে ম্যাম। বলেন অ্যান্সার গুলো কি কোনগুলো হবে। আমার মনে হচ্ছে এ বি, পেইনফুল ভ্যাজাইনাল ব্লিডিং, হুম, অ্যাবডোমিনাল টেন্ডারনেস। ঠিক আছে। আর এখানে তো হাইপোটেনশন আছে, ওখানে হাইপার টেনশন হলে মানে হতো। আচ্ছা, আমরা সঠিক উত্তর জেনে নিব। আপনাকে ধন্যবাদ। জি ম্যাম। দেখি আমাদের কমন সিমটমস অফ অ্যাব্রাপশিও প্লাসেন্টা। হ্যাঁ, আমরা ওখানে জেনেছি অ্যাব্রাপশিও প্লাসেন্টার কারণগুলো কি কি, কি কারণে অ্যাব্রাপশিও প্লাসেন্টা হতে পারে। আর আমাদের এখানে প্রশ্ন হচ্ছে কমন সিমটমস, অর্থাৎ অ্যাব্রাপশিও প্লাসেন্টা হলে আমরা পেশেন্টের মধ্যে কি দেখতে পাবো বা কি ধরনের সিমটম সে শো করবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। পেইনফুল ভ্যাজাইনাল ব্লিডিং হবে, অর্থাৎ পেশেন্টের ব্যথা থাকবে সাথে ব্লিডিং হবে, অর্থাৎ এই আমাদের ট্রু অ্যান্সার। অ্যাবডোমিনাল টেন্ডারনেস থাকবে, ব্যথা থাকবে, এটা আমি একটু আগে আপনাদের বুঝিয়েছি। পেইনলেস ব্লিডিং এটা হবে না। ইউটেরাইন রিজিডিটি মানে কি হবে, ইউটেরাস তো একটা শক্ত হয়ে যাবে, যেটা আমরা করেছি ইউটেরাস হার্ড হয়ে যাবে, তার মানে ডি আমাদের ট্রু অ্যান্সার। হাইপোটেনশন আমরা বলছি যে কজ অ্যাব্রাপশিও প্লাসেন্টার কজ হচ্ছে হাইপারটেনশন, অর্থাৎ বিপি বেড়ে গেলে সেই ক্ষেত্রে তার প্লাসেন্টা সেপারেট হয়ে যেতে পারে ইউটেরাস থেকে হাইপারটেনশনের জন্য। কিন্তু যখন আমাদের অ্যাব্রাপশিও প্লাসেন্টা হয়ে যাবে, অর্থাৎ ব্লিডিংটা কন্টিনিউয়াস হচ্ছে, তখন কি ব্লিডিং হয়ে পেশেন্টের প্রেশার কমে যেতে পারে, অর্থাৎ হাইপোটেনশন হতে পারে। আমরা জানি লো লেভেল অফ ব্লাড প্রেশার ইজ কল্ড হাইপোটেনশন, অর্থাৎ অতিরিক্ত ব্লিডিং এর কারণে যখন তার প্রেশার কমে যাচ্ছে তখন সেটাকে বলছি আমরা হাইপোটেনশন, যেটা অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে হতে পারে, অর্থাৎ আমাদের ই হবে ট্রু অ্যান্সার। আমাদের সঠিক উত্তরগুলো তাহলে কি হচ্ছে, এ বি ডি এন্ড ই। আশা করি বুঝতে পেরেছেন। এটা একটু আরেকবার বলবেন, হাইপোটেনশন। হাইপোটেনশন কেন হচ্ছে, আমরা কজ যেখানে ছিল অ্যাব্রাপশিও প্লাসেন্টার কারণ, হ্যাঁ কি কারণে আমাদের অ্যাব্রাপশিও প্লাসেন্টা হয়, সেখানে আমরা পড়েছি হাইপারটেনশন, অর্থাৎ বিপি বেশি থাকার কারণে, ব্লাড প্রেশার বেশি থাকার কারণে অ্যাব্রাপশিও প্লাসেন্টা হয়। কিন্তু যখন অ্যাব্রাপশিও প্লাসেন্টা হচ্ছে, হ্যাঁ প্লাসেন্টাটা ছিঁড়ে গেল, ইউটেরাসের গায়ের থেকে আলাদা হয়ে গেল, তখন পেশেন্টের আমার অনেক বেশি ব্লিডিং হচ্ছে। যখন আমাদের অনেক বেশি ব্লিডিং হয় তখন আমরা কি ব্লাড ভলিউম কমে যাচ্ছে, আমাদের শরীরে রক্তের পরিমাণটা কমে যাচ্ছে। রক্তের পরিমাণ যখন কমে যাবে তখন আমাদের কি হবে, ব্লাড প্রেশার কমে যাবে, অর্থাৎ অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে আমাদের ব্লিডিং হচ্ছে, রক্তের পরিমাণ কমে যাচ্ছে এবং হাইপারটেনশন হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন।
চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। নার্সিং ইন্টারভেনশন ফর এপিএইচ ইনক্লুড। নার্স হিসেবে আপনি কি করবেন যখন আপনার কাছে একজন এপিএইচ এর পেশেন্ট আসবে? এটা আমাদের ট্রু ফলস কোয়েশ্চেন, সো মাল্টিপল অ্যান্সার হবে। আমাদের সাথে যারা যুক্ত আছেন দ্রুত অ্যান্সার করে ফেলবেন। যখন আপনার কাছে একজন এপিএইচ এর পেশেন্ট আসবে তখন নার্স হিসেবে আপনার করণীয় কি, আপনি কি করবেন? দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছে কারিমা। কারিমা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আপনি আমাকে বলেন অ্যান্সার কি হবে, কি হলো আমাদের অ্যান্সার? এ বি সি, মনিটর ভাইটাল সাইন। ঠিক আছে, আমরা দেখে নিব অ্যান্সার কি হবে। আমাদের কাছে যে এপিএইচ এর পেশেন্ট আসবে কি করব, আমরা ভাইটাল সাইন মনিটর করব, ইনসার্ট আইভি লাইন, অবশ্যই একটা ক্যানুলা করব। ভেজাইনাল এক্সামিনেশন ইফ প্লাসেন্টা প্রিভিয়াস সাসপেক্টেড, এটা কি অ্যান্সার হবে? আমরা বলেছি যখন আমাদের প্লাসেন্টা প্রিভিয়া থাকবে না ম্যাম, হবে না। পিভি এক্সামিনেশন করব না। কারণ কি, তার প্লাসেন্টা জ্বরের মুখে থাকে, আমাদের পিভি এক্সামিনেশন করার ফলে সেটা ছিঁড়ে যেতে পারে বা আদার্স কোনো সমস্যা হতে পারে, অনেক বেশি ব্লিডিং হতে পারে। তাই আমাদের পিভি এক্সামিনেশন কন্ট্রাইন্ডিকেটেড করব না, অর্থাৎ সি অ্যান্সার হবে না। অ্যাডমিনিস্টার অক্সিজেন, পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে বা বাচ্চার জন্য অক্সিজেন সাপ্লাই কোনো সমস্যা না হয়, তাই আমরা অক্সিজেন দিব পেশেন্টকে। প্রিপেয়ার ফর এমার্জেন্সি সিজারিয়ান সেকশন, সেকশনটা আসলে মনে হয় কাটা পড়ে গেছে, যাই হোক আমরা এমার্জেন্সি সিজারের জন্য প্রস্তুত করব। ঠিক আছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে এ, বি, ডি এন্ড ই। যারা সঠিক উত্তর দিয়েছেন সবাইকে ধন্যবাদ। যারা দুই একটা অপশন মিস করে গেছেন অবশ্যই কারেকশন করে নেবেন। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। Which condition is associated with concealed hemorrhage? আমরা বলেছি concealed hemorrhage হবে কোন ক্ষেত্রে? এটা আমরা পড়েছি, অনেকেই জানেন। অ্যান্সারটি দ্রুত লিখে ফেলবেন। অনেকে অ্যান্সার করেছে দেখতে পাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছে তানজিলা। তানজিলা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আপনি আমাকে বলেন আপনি কনসিলড হেমোরেজ বলতে কি বুঝেন এবং অ্যান্সার কি হবে? কনজিল হেমোরেজ হচ্ছে ব্লাড জমা থাকে ভিতরে, আর অ্যান্সার হবে অ্যাবডাক্টর প্লাসেন্টা। তানজিলা, আপনাকে ধন্যবাদ, আপনি খুব ভালো অ্যান্সার করেছেন। আমাদের কনসিলড হেমোরেজ হচ্ছে সেই হেমোরেজ যেটা ব্লিডিংটা ভিতরে জমা থাকবে, অর্থাৎ বাইরে বের হয়ে আসবে না। ঠিক আছে, এটা আমরা দেখে থাকি অনেক সময় অ্যাব্রাপশন প্লাসেন্টার ক্ষেত্রে কনসিলড হেমোরেজ হয়ে থাকে, অর্থাৎ ব্লিডিং হওয়ার পরে ক্লট হয়ে কোনো ভিতরে আটকে থাকে, অনেক সময় বেরো হয়। সো আমাদের সঠিক উত্তর হবে অ্যাব্রাপশন প্লাসেন্টা। এখন আমরা দেখে নিব আমরা যে এতক্ষণ এপিএইচ করলাম, এপিএইচ এর ক্লিনিক্যাল ফিচার গুলো কি কি। পেশেন্ট আমার কাছে কি কমপ্লেন নিয়ে আসবে সেটা আমরা দেখবো। ভ্যাজাইনাল ব্লিডিং, পেশেন্ট আসবেই হচ্ছে কি বলবে, এসে তার ব্লিডিং হচ্ছে,
হ্যাঁ, যদি সেটা পেইনলেস ব্লিডিং হয় তাহলে প্লাসেন্টা প্রিভিয়া, আর পেইনফুল ব্লিডিং হলে সেটা অ্যাব্রাপশিও প্লাসেন্টা, এটা আমরা ধরে নিব। ঠিক আছে, এতক্ষণ আমরা শিখেছি। অ্যাবডোমিনাল পেইন হবে অ্যান্ড ইউটেরাইন টেন্ডারনেস, যেটা বেশি হবে অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে। ইউটেরাস মে বি সফট, ইউটেরাস সফট থাকতে পারে, প্লাসেন্টা প্রিভিয়ার থাকতে পারে, শক্ত হয়ে যেতে পারে, এটা আমাদের হবে হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা। আনএক্সপ্লেইনড ব্লিডিং কজ নট আইডেন্টিফাইড, অথবা অন্য কোনো কারণেও হতে পারে যেটার কারণ এখন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানে আবিষ্কার করা সম্ভব হয়নি। ঠিক আছে, এই ছিল আমাদের ক্লিনিক্যাল ফিচার। আমরা মেনলি জানবো ব্লিডিং হবে। ঠিক আছে, আমাদের যে ডেফিনিশন সে অনুযায়ী 28 সপ্তাহের পর থেকে বাচ্চা জন্মের আগে পর্যন্ত যদি ব্লিডিং হয় সেটাকে আমরা বলছি এপিএইচ। এখন আমরা দেখবো এই যে আমরা এতক্ষণ ধরে এপিএইচ পড়লাম, সেই এপিএইচ এর ম্যানেজমেন্ট আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করব, কারণ আমাদের এই জানা শুধুমাত্র নার্স হিসেবে আমাদের পরীক্ষা পাস করার জন্য হওয়া উচিত না, যেহেতু আমরা বেড সাইডে কাজ করি, পেশেন্টের সাথে কাজ করি। হ্যাঁ, পেশেন্টের সাইন সিমটম দেখে যদি আমি প্রাইমারি কিছু ম্যানেজমেন্টও না দিতে পারি, আমি বুঝতেই না পারি আমার পেশেন্টের কি সমস্যা নিয়ে সে আমার কাছে এসেছে, তাহলে নার্স হিসেবে আমি মনে করি সেটা আমার ব্যর্থতা। এই চিন্তা থেকে আমি আপনাদের ম্যানেজমেন্ট একটু ডিটেলসে রাখার চেষ্টা করেছি। আশা করি সবাই ধৈর্য ধরে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। প্রথমে পেশেন্ট আসার পরে আমরা প্রাইমারি সার্ভে প্রথমে কি করব, ইমিডিয়েট রিসাসিটেশন করব। অর্থাৎ যদি পেশেন্টের অনেক বেশি ব্লিডিং হয় তখন দেখা যায় পেশেন্ট শ্বাস নিতে পারছে না, শ্বাসকষ্ট হচ্ছে, হ্যাঁ, তার ব্রিদিং ডিফিকাল্টিস, এয়ারওয়ে ডিফিকাল্টিস হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করবো, পেশেন্টকে রিসাসিটেট করব, অর্থাৎ এবিসি ম্যানেজমেন্ট করব। এয়ারওয়ে, ব্রিদিং অ্যান্ড ভেন্টিলেশন এগুলো আমরা আগে কারেকশন করব। পেশেন্টের যদি অক্সিজেনের প্রয়োজন হয় সেক্ষেত্রে তাকে আমরা অক্সিজেন দিব। তার ব্রিদিং ডিফিকাল্টিস থাকলে সেটা আমরা কারেক্ট করার ট্রাই করব। ঠিক আছে, তারপরে সার্কুলেশনে যদি প্রবলেম হয় সেটা আমরা কারেকশন করব, ইমিডিয়েটলি আমরা ডক্টরকে জানাবো। আমরা এবিসি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা করব। যদি পেশেন্টের অনেক বেশি শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে আমরা 4 থেকে 6 লিটার পেশেন্টকে অক্সিজেন দিব ফেস মাস্কে অথবা ন্যাজাল ক্যানুলাতে দিয়ে আমরা তার স্যাচুরেশন মেইনটেইন করার চেষ্টা করব। ঠিক আছে, এরপরে আমাদের এয়ারওয়ে ওপেন করে দিতে হবে। এয়ারওয়ে ওপেন করার জন্য আমরা কি করব, তার মাথা বাঁকা করে দিব, এই চিন আমরা লিফট করে দিব, অর্থাৎ তার যে এয়ারওয়েটা এটা কি বলে এক্সপান্ড করে দিব যেন ইজিলি সে অক্সিজেন নিতে পারে। ঠিক আছে, তারপরে আমরা কি করব, তাকে 2 হাতে 2টা ক্যানুলা করে দিব বড়, কারণ যেহেতু তার ব্লিডিং হচ্ছে যে কোনো সময় তাকে ব্লাড দেওয়ার প্রয়োজন হতে পারে। 1 হাত থেকে স্যালাইন দেওয়া লাগতে পারে, স্যালাইন আমরা অবশ্যই দিব, ব্লাডও দেওয়া লাগতে পারে, তাই আমরা ইমিডিয়েটলি তার 2 হাতে 2টা ক্যানুলা করে দিব, তাকে ক্যাথেটার করে দিব। এরপরে আমরা তাকে ইনফিউশন হার্টম্যান সলিউশন দিব। আমরা জানি হার্টম্যান সলিউশন হচ্ছে আইডিয়াল যখন আমরা রোগীর কোনো অবস্থা সম্পর্কে কোনো কিছু, তার কোন ডিজিজ আছে কি আছে কিছুই জানি না, তখন আমরা হার্টম্যান সলিউশন দিয়ে থাকি। এরপরে পেশেন্টের কন্ডিশন বোঝার জন্য আমরা ইমিডিয়েটলি সিবিসি, ক্রস ম্যাচিং, আরএইচ টাইপিং, ইলেকট্রোলাইটস, ক্রিয়েটিনিন, এলএফপি, আরবিএস এই টেস্ট গুলো দ্রুত ল্যাবে পাঠাবো। ঠিক আছে, এরপরে সেকেন্ডারি সার্ভে আমরা কি করব, ইভালুয়েশন এন্ড ম্যানেজমেন্ট। আমরা প্রথমে তার ডিটেল হিস্ট্রি নিব। ডিটেল হিস্ট্রি নিব, তার মেটিকুলাস এক্সামিনেশন করব, অর্থাৎ তার খুব সূক্ষ্মভাবে কোনো ক্ষতি না করে আমরা মেটিকুলাস এক্সামিনেশন করবো। যেমন প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে আমাদের পিভি এক্সামিনেশন কন্ট্রাইন্ডিকেটেড, সেটা আমরা করব না। এছাড়া অন্য যে কোনো ভাবে তার কি সমস্যা হচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করবো। রোগীর লোক থেকে হিস্ট্রি নিব যে তার কি কারণে এরকম ব্লিডিং হচ্ছে, সে কোনো জার্নি করেছে কিনা, তার কোনো ট্রমা আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, এগুলো করবো। রিলেভেন্ট ইনভেস্টিগেশন, যেমন আমরা তার একটা আলট্রা করতে পাঠাতে পারি, তারপরে আমরা এখানে যে ব্লাড স্যাম্পল গুলো পাঠানোর কথা বললাম সেটা পাঠাবো। প্রপার ম্যানেজমেন্ট করব।
এরপরে যাচ্ছি আমরা হিস্ট্রিতে। আমরা হিস্ট্রি নিব, পেশেন্টের বয়স কত, ঠিক আছে, এটা আমরা জানবো। কারণ আমরা কি জানি, মোর ইজ চান্স অফ মোর অ্যাব্রাপশিও প্লাসেন্টা। রোগীর যত বেশি বয়স বেশি হবে, রোগীর বয়স যত বেশি হবে, অ্যাব্রাপশিও প্লাসেন্টা হওয়ার চান্স তত বেড়ে যায়, ঠিক আছে। এটা অ্যাব্রাপশিও প্লাসেন্টার একটা কজ। এই জন্য নর্মালি পেশেন্টকে না করা হয় বেশি এজে বাচ্চা নেওয়ার জন্য। বেশি এজে বাচ্চা নিলে কি হয়, তার অ্যাব্রাপশিও প্লাসেন্টা হতে পারে। তারপরে প্যারাইটি, 3 or more, যখন 3টা বা তার অধিক বাচ্চা হবে তখন মোর চান্স অফ অ্যাব্রাপশিও প্লাসেন্টা। ওকে, মেইনলি প্লাসেন্টা প্রিভিয়া হয়ে থাকে, যার বাচ্চা যত বেশি তার প্লাসেন্টা প্রিভিয়া হয়ে থাকে। এছাড়াও মোর চান্স টু ডেভেলপ অ্যাব্রাপশিও প্লাসেন্টা, ঠিক আছে। এছাড়া সোশিও ইকোনমিক হিস্ট্রি নিব। সোশিও ইকোনমিক হিস্ট্রি বলতে পেশেন্টের ফিনান্সিয়াল কন্ডিশন। কেন এটা নিব? যার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না। আমাদের দেশে অনেক মানুষ আছে অনেক গরিব, হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ খাবার তারা খেতে পারছে না। সেই ক্ষেত্রে প্রেগনেন্সি টাইমে অথবা যারা একদম অজপাড়াগায় থাকে, অনেক কুসংস্কারের মধ্যে থাকে, শাশুড়িরা বলে যে আমার সময় তো আমি এত খাই নাই, তোমাকে কেন এত খেতে হবে। সেই ক্ষেত্রে মায়ের অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, ম্যালনিউট্রিশন ডেভেলপ করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের অ্যাব্রাপশিও প্লাসেন্টা হওয়ার চান্স থাকে। এই জন্য আমরা প্রথমে এইজ, তার বয়স কত জানবো, প্যারিটি কত নাম্বার বাচ্চা, হিস্ট্রি নিব, সোশিও ইকোনমিক কন্ডিশন সম্পর্কে তাকে জিজ্ঞেস করব। এরপরে আমরা দেখবো তার চিফ কমপ্লেন্ট কি, হিস্ট্রি অফ প্রিভিয়াস ব্লিডিং, তার প্রিভিয়াস ব্লিডিং এর কোনো হিস্ট্রি আছে কিনা, আগে ওই ধরনের ব্লিডিং হয়েছে কিনা। তারপরে দেখবো কারেন্ট ব্লিডিং, এখন যে ব্লিডিং হচ্ছে সেটা ডিউরেশন কত, ঠিক আছে, কত সময় ধরে তার এই ব্লিডিং হচ্ছে। যদি অল্প সময় হয় তার মানে অল্প ব্লিডিং হয়েছে, তার এখনো সেরকম কোনো ক্ষতি হয় নাই, অর্থাৎ আমরা ট্রিটমেন্ট শুরু করব। আর যদি দেখি যে না, তার অনেকক্ষণ বা 2-3 দিন 5 দিন ধরে ব্লিডিং হচ্ছে, মানে তার অলরেডি ভিতরের বাচ্চা খারাপ হয়ে গেছে অক্সিজেন সাপ্লাইয়ের অভাবে, সো আমরা ইমিডিয়েট রিসাসিটেশনের ব্যবস্থা করব। অ্যামাউন্ট দেখব, যদি অনেক বেশি অ্যামাউন্টে ব্লিডিং তার হয়ে থাকে তাহলে তাকে আমরা ইমিডিয়েট রিসাসিটেশনের ব্যবস্থা করব। কালার দেখব, কালার কেন দেখবো এটা আমরা জানি, যদি ব্রাইট রেড কালার ব্লিডিং হয় তাহলে সেটা আমাদের প্লাসেন্টা প্রিভিয়া, আমরা ওই অনুযায়ী ট্রিটমেন্ট শুরু করব। আর যদি ডার্ক কালার ব্লিডিং হয় সেটা অ্যাব্রাপশিও প্লাসেন্টা, সেক্ষেত্রে আমাদের ইমিডিয়েটলি বেবিটাকে টার্মিনেট করার ব্যবস্থা করতে হবে। এরপরে আমাদের কি, পাশাপাশি আমরা যে সিমটম গুলো দেখব, পেইন, পেইনটা কখন থেকে শুরু হয়েছে, তার ডিউরেশন কত এবং নেচার কেমন, সেটা আমরা দেখব। whether the pain is associated with hardening or uterine contraction, তার পেইনের সাথে কি তার ইউটেরাস শক্ত হয়ে যাচ্ছে কিনা বা কন্ট্রাকশন শুরু হয়ে গেছে কিনা সেটা আমরা দেখব। হিস্ট্রি অফ ফিভার, জ্বরের কোনো হিস্ট্রি আছে কিনা সেটা আমরা দেখব, ঠিক আছে। এরপরে আমরা দেখবো তার অবস্ট্রেটিক হিস্ট্রি, তার জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, অ্যানিমিয়া, পিআইএইচ, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, হাইপোথাইরয়েডিজম, টুইন, পলিহাইড্রামিনাস, এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা, ঠিক আছে। পাস্ট হিস্ট্রি দেখবো তার প্লাসেন্টা প্রিভিয়া ছিল কিনা, পাস্টে অ্যাব্রাপশিও প্লাসেন্টা ছিল কিনা, প্রিভিয়াস কোনো অ্যাবর্শনের হিস্ট্রি আছে কিনা। এরপরে পার্সোনাল হিস্ট্রি নিব, তার কোনো ট্রমা আছে কিনা, সে পরে ব্যথা পাইছে কিনা, কোনো জার্নি করছে কিনা, বা তার স্মোকিং এর কোনো হিস্ট্রি আছে কিনা, সে স্মোকিং করে কিনা, ঠিক আছে। এরপরে আমরা ফিটাল ওয়েলবিং অ্যাসেসমেন্ট করব, তাকে দেখবো তার ফিটাল কাউন্ট, ফিটাল মুভমেন্ট কাউন্ট ঠিক আছে কিনা, ঠিক আছে। মা যখন ঘুমিয়ে থাকে তখন তো ঘুমিয়েই থাকে। এছাড়া আমরা ফিটাল মুভমেন্ট কাউন্ট করি, আমাদের নর্মাল ফিটাল মুভমেন্ট কত, এটা কেউ আমাকে বলতে পারবেন? কেউ জানেন নর্মাল ফিটাল মুভমেন্ট কত? 10 থেকে 12 বার পার ডে। আমাদের মা তো নর্মালি ঘুমায়, হ্যাঁ, রাতের বেলা, সো আমরা ওই রাতের বেলাটা বাদ দিয়ে সকালে সে যখন ঘুম থেকে ওঠে, যদি 10টা, সকাল 10টা থেকে রাত 10টা আমরা বলি এই 12 ঘন্টায় কাউন্ট করার জন্য,
ঠিক আছে, অথবা সকাল 9টা থেকে রাত 9টা, এই 12 ঘন্টায় 10 থেকে 12 বার। ঠিক আছে, এই 10 থেকে 12 বারকে আমরা নর্মাল ফিটাল কাউন্ট ধরি, অ্যাভারেজে 10 বার, তাকে আমরা বলি দাগ দিয়ে রাখার জন্য। সো এই ফিটাল মুভমেন্টটা ঠিক আছে কিনা, ফিটাল মুভমেন্ট কাউন্ট ঠিক আছে কিনা, এটা আমরা অ্যাসেস করব। মাকে জিজ্ঞেস করব যে তার বাচ্চা নড়াচড়া ঠিক আছে কিনা, বা সে 12 ঘন্টায় 10 বার 12 বার নড়েছে কিনা। ঠিক আছে, এরপরে এক্সামিনেশন। আমরা কি এক্সামিনেশন করব? জেনারেল এক্সামিনেশন, ফিচার্স অফ শক, তার শকের কোনো সিমটম আছে কিনা, অ্যানিমিয়া আছে কিনা, জন্ডিস আছে কিনা, যেটা আমাদের চোখে দেখে বোঝা সম্ভব। ঠিক আছে, ওইভাবে আমরা দেখবো তার এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা। কার্ডিও রেসপিরেটরি এক্সামিনেশন করব, যে তার হার্ট প্রপারলি বিট দিচ্ছে কিনা, পালস রেট ঠিক আছে কিনা, পেশেন্টের ডিহাইড্রেশন আছে কিনা দেখবো। এরপরে প্যারাবডোমিনাল এক্সামিনেশন, সিম্পাইসিস ফান্ডাল হাইট, তার ফান্ডাল হাইট ঠিক আছে কিনা, অ্যাবডোমিনাল গার্ড ঠিক আছে কিনা, লাই ঠিক আছে, লাই প্রেজেন্টেশন, পজিশন, লাইকার ভলিউম, ইউটেরাইন কন্ট্রাকশন, ফিটাল হার্ট রেট, মানে বাচ্চার ফিটাস রিলেটেড কোনো ধরনের তার কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা দেখবো। ম্যাম এখানে লাইটা কি বোঝানো হয়েছে? লাই এখানে লাই বলতে মেইনলি বাচ্চার যে পজিশনটা সেটাকেই বুঝাচ্ছে। যেমন আমাদের কি বলে এটাকে, আমরা যে বিভিন্ন পজিশন জানি, ব্রিজ পজিশন, কেফালিক পজিশন, এখানে মেইনলি লাই বলতে সেটাই বোঝানো হচ্ছে। আমরা যদি আরেকটু ডিটেলসে জানার চেষ্টা করি, আমাদের বাচ্চাটা যে পজিশনে থাকার কথা, অর্থাৎ যখন আমাদের বেবি টার্মিনেশনের সময় হয়ে যায় তখন বাচ্চার পজিশনটা কেমন হয়, মাথাটা কিন্তু ঘুরে নিচের দিকে চলে আসে। হ্যাঁ, তো এটা আমরা এক্সামিন করে অনেক সময় ডক্টর এটা বোঝাই, বা আমরা যারা তোমরা গাইনিতে যারা কাজ করে তারা বুঝতে পারে বাচ্চাটা কতটা নিচের দিকে ঘুরে গেছে বা নেমে গেছে, বা ওই সময় তার বাচ্চাটা কোন পজিশনে থাকা দরকার, এটাকেই মেনলি আমরা লাই বলছি। ঠিক আছে, যেমন যখন তার কোনো কন্ট্রাকশন নাই, পেইন নাই। কেউ একজন মেবি কিছু বলার ট্রাই করছে, আমি আপনার কথাটা বুঝতে পারি নাই, আরেকবার যদি বলেন একটু ক্লিয়ার করে। লাইকার ভলিউমটা কি? সরি, আপনি এত স্লো বলছেন আমি শুনতে পাই নাই, আরেকবার একটু বলবেন? ম্যাম লাইকার ভলিউমটা বলছেন ম্যাম, লাইকার ভলিউমটা আবার বলবেন। ও আচ্ছা, লাইকার ভলিউম হচ্ছে আমাদের যে অ্যামনিওটিক ফ্লুইড থাকে, ঠিক আছে, নর্মালি 500 থেকে 1000 ml কে আমরা নর্মাল ধরা হয়। হ্যাঁ, এই লাইকার ভলিউম আমাদের ঠিক আছে কিনা, বা ওই যে আমরা বলি না, পেশেন্ট কি বলে বাংলায়, যেটাকে বলে আমরা বলি পানি ভেঙে গেছে। হ্যাঁ, পেশেন্ট আমাদের এই কমপ্লেন করে এসে যে তার পানি ভেঙে গেছে। তো তার পানি ভেঙে গেছে কিনা, বা ওই যে অ্যামনিওটিক ফ্লুইডের যে ভলিউম এটা ঠিক আছে কিনা সেটা আমরা দেখবো, পেশেন্টকে জিজ্ঞেস করবো তার পানি ভেঙে গেছে কিনা। ঠিক আছে, তো এভাবে আমরা তার লাইকার ভলিউমটা বুঝতে পারি। মেইনলি লাইকার ভলিউম বলতে অ্যামনিওটিক ফ্লুইডটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, ম্যাম ওই যে ফান্ডাল হাইটটা কিভাবে বোঝা যাবে? সিম্ফাইসিস ফান্ডাল হাইট, এটা আসলে আমাদের বোঝার কথা না, কিন্তু ওই যে নর্মাল একটা মেজারমেন্ট থাকে বাচ্চার, যে আলট্রা করলে তখন দেখা যায় যে বাচ্চাটার তার হাইট কতটুকু, মানে সে লম্বায় কতটুকু হয়েছে। এটা আসলে আমার এক্সাক্ট এখন মনে নাই হাইটটা কতটুকু। তো বিভিন্ন বয়সে তার ওই হাইটটা ভ্যারি করে। ঠিক আছে, যেমন হচ্ছে আমার একটা মনে আছে 24 সপ্তাহে 24 সেন্টিমিটার হয়ে থাকে, 24 উইকস, যেটা আলট্রাতে আমি দেখেছিলাম। সো ওইটা ঠিক আছে কিনা, আপনি অনেক সময় দেখবেন ডক্টর এসে ওইটাকে মাপে,
ফান্ডাল হাইটটা অনেক সময় পেশেন্টের কোমরের নিচ থেকে উপর দিকে ওইভাবে একটা হাইট মাপে, আবার আম্বেলিকাস থেকে পেশেন্টের ইউটেরাস পর্যন্ত ফিতা দিয়ে মাপা যায়, মানে ইঞ্চি টেপ যেটা, সেটা দিয়ে। তো আমরা দেখবো যে ওই ফান্ডাল হাইটটা তার ঠিক আছে কিনা। ঠিক আছে, এটাকে বলছে সিম্ফাইসিস ফান্ডাল হাইট। আর কারো কোনো কোয়েশ্চেন? এই পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন আছে? জি ম্যাম, আচ্ছা আপনি যে এক্সামে মানে টেস্টের কথা যে বললেন, তখন এলএফটিটা কেন করা হয়? এলএফটি হচ্ছে লিভার ফাংশন টেস্ট। হ্যাঁ, আমাদের ওভারঅল এক্সামিনেশনের জন্য আমরা এলএফটি করে থাকি। কোথায় যেন বললাম, একদম। হ্যাঁ, যখন আমাদের অনেক বেশি ব্লিডিং হচ্ছে তখন আমাদের লিভার ফাংশনে ব্যাঘাত ঘটতে পারে, অর্থাৎ লিভার কাজ করা বন্ধ করে দিতে পারে। হ্যাঁ, লিভার যখন আমাদের কাজ করা বন্ধ করে দিবে তখন আমরা যে ওষুধ বা স্যালাইন যেটাই আমরা রোগীকে দিচ্ছি সেটা প্রপারলি মেটাবলিজম হবে না। সো সেইটা কথা মাথায় রেখে এই যে আমি যে টেস্টগুলোর নাম এখানে দেওয়া আছে, এটাকে মেইনলি প্রেগনেন্সি প্রোফাইল বলা হয়ে থাকে, প্রেগনেন্সি প্রোফাইল টেস্ট। সো এই টেস্টগুলোর মধ্যে এটা আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এই টেস্টগুলোকে ইনক্লুড করা হয়েছে। সো যখন কোনো প্রেগনেন্ট লেডি আসবে তখন এই যে প্রেগনেন্সি প্রোফাইল টোটালটা পাঠানো হয়, এরপরে দেখা হয় যে তার ওভারঅল কন্ডিশন কেমন, বা তার আমরা যে ট্রিটমেন্ট দিব সেটা কতটা তার জন্য কার্যকর হবে বা কিভাবে দেওয়া উচিত, এটা বোঝার জন্য মূলত এই টেস্টগুলো করা হয়। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে চলে যাচ্ছি আমরা পরবর্তীতে কি করব, পারভাজাইনাল এক্সামিনেশন করব, ভালভাল ইডেমা আছে কিনা, সুয়েলিং আছে কিনা। যদি আমাদের প্লাসেন্টা প্রিভিয়া পেশেন্ট না হয় তাহলে আমরা পিভি এক্সামিনেশন করব। যদি প্লাসেন্টা প্রিভিয়া হয় শুধুমাত্র আমরা দেখব অনলি ইন্সপেকশন ইন অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা ক্লিনিক্যাল পেলভিমেট্রি। এটা এক ধরনের টেস্ট, এটা আমার কাজ না, ডক্টর করবে। যদি অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা হয় তাহলে ক্লিনিক্যাল পেলভিমেট্রি করা হয়। ঠিক আছে, আর ইনভেস্টিগেশন আমরা ইউএসজি অফ প্রেগনেন্সি প্রোফাইল, প্রেগনেন্সি প্রোফাইলের যে আল্ট্রাসাউন্ড সেটা করা হয় বাচ্চার কন্ডিশন দেখার জন্য, অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ, তারপরে হচ্ছে বাচ্চা শ্বাস নিচ্ছে কিনা, তার স্যাচুরেশন ঠিক আছে কিনা এটা দেখার জন্য ইউএসজি করা হয়। সেম ব্লাড স্যাম্পল, আমরা একটু আগে যে প্রেগনেন্সি প্রোফাইলের যে ব্লাড স্যাম্পল টেস্ট গুলো পড়লাম সেগুলা, সিটিজি করা হয় বাচ্চার হার্ট রেট ঠিক আছে কিনা দেখার জন্য, এটা কম বেশি ওয়ার্ডে সবাই দেখেছেন। বায়োফিজিক্যাল প্রোফাইল করা হয়, এটাও হচ্ছে মেইনলি বিভিন্ন কিছু ব্লাড টেস্ট থাকে সেটাকে বায়োফিজিক্যাল প্রোফাইল বলছে, কালার ড্রপলার স্টাডি করা হয়। ঠিক আছে, এই ছিল আমাদের ইনভেস্টিগেশন। চলে যাচ্ছি ম্যানেজমেন্টে। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, মেইনলি আমরা কি করব, রোগীকে হসপিটালাইজ করব, কাউন্সিলিং, রিঅ্যাসুরেন্স, সাইকোলজিক্যাল সাপোর্ট, যেটা আমরা সবসময় করে থাকি, রোগীকে কাউন্সিলিং করব। মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, এখানে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ বলতে আমার বাচ্চাটা যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে, তাই আমার ওখানে গাইনোকোলজিস্টের সাথে সাথে চাইল্ড স্পেশালিস্ট আমাদের থাকবে। হ্যাঁ, অনেক সময় আমাদের ইউরোলজিস্টেরও প্রয়োজন হয়। ঠিক আছে, তো মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ বলতে আমরা শুধুমাত্র গাইনি সার্জন না, তার পাশাপাশি চাইল্ড ইউরোলজি বা তার আদার্স কোনো টেস্ট গুলোতে যদি কোনো অ্যাবনর্মালিটিস থাকে, কোনো অর্গান ফেলিউরের চান্স থাকে, তাহলে আমরা ওই স্পেশালিস্টকে অবশ্যই সেখানে রাখবো আর কি। ঠিক আছে, সবাই মিলে যেন ওই পেশেন্টকে ম্যানেজ করতে পারে। জেনারেল ম্যানেজমেন্ট কি করব, কারেকশন অফ অ্যানিমিয়া, অ্যানিমিয়া কারেকশন করার জন্য যদি হিমোগ্লোবিন 9 বা তার নিচে থাকে আমরা তাকে হচ্ছে ব্লাড দেওয়ার ব্যবস্থা করব। নিউট্রিশনাল স্ট্যাটাস দেখব, তার যদি নিউট্রিশনাল স্ট্যাটাস খারাপ থাকে, পেশেন্ট
ম্যালনিউট্রিশন থাকে, সেক্ষেত্রে আমরা অনেক সময় আমরা রানিং স্যালাইন দেওয়া হয়, বা ডক্টর আমাদের যে ধরনের ম্যানেজমেন্টের ব্যবস্থা করবে সেটা ওই মোমেন্টে, আসলে ওই ক্রুশাল মোমেন্টে স্যালাইন ছাড়া আর ব্লাড ছাড়া ওভাবে কিছু দেওয়া থাকে না। পরবর্তীতে ব্যবস্থা নেয় প্রিভেনশন অফ ইনফেকশন। যদি ইনফেকশন থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিব। স্পেসিফিক ম্যানেজমেন্ট কি করব? কন্ট্রোল অফ ব্লিডিং, ব্লিডিং কন্ট্রোল করার ব্যবস্থা করব। রোগীকে পুরোপুরি বেড রেস্ট দিব, অ্যানালজেসিক ইফ পেইন, যদি অনেক বেশি ব্যথা হয় তাহলে অ্যানালজেসিক দিব। ঠিক আছে। আর অবস্ট্রেটিক ম্যানেজমেন্ট আমরা কি করব? ইফ প্লাসেন্টা প্রিভিয়া, যদি প্লাসেন্টা প্রিভিয়া হয়। অ্যান্টিনেটাল ম্যানেজমেন্ট কি? এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট ইফ প্রিটার্ম, কন্টিনিউ প্রেগন্যান্সি আপ টু 37 উইকস। ঠিক আছে, এটা প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে সম্ভব। আর অ্যাব্রাপশিয়া প্লাসেন্টার ক্ষেত্রে ফিটাল ডিস্ট্রেস থাকলে সেক্ষেত্রে আমাদের প্রেগন্যান্সি টার্মিনেট করতে হবে, কারণ যেহেতু অলরেডি প্লাসেন্টা তার সেপারেট হয়ে গেছে, বাচ্চাটা যে কোনো সময় মারা যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে, অথবা অলরেডি সে মরে গেছে, সেক্ষেত্রে আমাদের প্রেগন্যান্সি টার্মিনেট করতে হবে। ঠিক আছে। আর যদি প্লাসেন্টা প্রিভিয়া হয়, আমরা 37 উইকস পর্যন্ত কন্টিনিউ করে এরপরে আমরা টার্মিনেট করার ব্যবস্থা করব। আদার যদি এনভিডি পসিবল হয় তাহলে আমরা সেটা করবো, আদারওয়াইজ সিজারিয়ান সেকশন। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট ইফ টার্ম, আই উইল কন্ডাক্ট ডেলিভারি। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট কি? যদি সেটা টার্ম হয়, অর্থাৎ 37 উইকস বা তার বেশি হয়, সেক্ষেত্রে আমরা ডেলিভারি কন্ডাক্ট করব। আর অ্যাব্রাপশিয়া প্লাসেন্টার ক্ষেত্রে যদি বাচ্চা মারাই যায়, মাদার এন্ড ফিটাস বোথ আর ইন গুড কন্ডিশন, অথবা যদি মা এবং বাচ্চা দুইজনই ভালো কন্ডিশনে থাকে, দেন আই উইল ট্রাই ফর ভ্যাজিনাল ডেলিভারি। ঠিক আছে। মা এবং বাচ্চা ভালো থাকলে, অথবা মারা গেলেও কিন্তু ওই যে আমরা যেটাকে আইইউডি বলছি, ইন্ট্রাইউটেরাইন ডেথ, যদি এরকম কিছু হয় সেক্ষেত্রে ইন্ডাকশন দিয়ে এনভিডি মানে নর্মাল ভ্যাজিনাল ডেলিভারির মাধ্যমে বেবি আউট করা হয়। ইফ মাদার ইজ হেমোডাইনামিক্যালি স্টেবল, যদি মা হেমোডাইনামিক্যালি আনস্টেবল হয়, অর্থাৎ মায়ের অনেক বেশি ব্লিডিং হয়, ব্লাড প্রেশার কম, ভাইটালস ভালো না, সেই ক্ষেত্রে আমরা কি করব? ইমিডিয়েট রিসাসিটেশন করব এবং সিজারিয়ান সেকশনের ব্যবস্থা করব। ইফ দ্য কন্ডিশন অফ মাদার ইজ গুড বাট স্ট্রেস প্রেজেন্ট, সিজারিয়ান সেকশন উইদিন ভেরি শর্ট টাইম। ঠিক আছে। যদি মায়ের কন্ডিশন ভালো হয় কিন্তু স্ট্রেস প্রেজেন্ট থাকে, মানে বাচ্চার কন্ডিশন ভালো না, তাহলে আমরা দ্রুত সিজারিয়ান সেকশনের ব্যবস্থা করব। এরপর আমরা নিউবর্ন ম্যানেজমেন্ট করবো। সবাই জানি আমরা বেবি ম্যানেজমেন্টে আমরা কি করে থাকি। প্রথমে আমরা বাচ্চাটাকে ড্রাই করবো, এরপর একটা শুকনো কাপড় দিয়ে পেঁচাবো, তাকে আমরা ওয়ার্মারে দেওয়ার ব্যবস্থা করবো, গরম করব, কর্ড ক্ল্যাম্প করবো 1 থেকে 3 মিনিটের মধ্যে। তারপরে আমরা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবো 30 মিনিটের মধ্যে। যদি দরকার হয় তাহলে আমরা চাইল্ড স্পেশালিস্টকে জানাবো এবং রিসাসিটেশনের ব্যবস্থা করব। এই হচ্ছে আমাদের নিউবর্ন ম্যানেজমেন্ট। এছাড়া আমরা পোস্টনিটাল কেয়ার হিসেবে তাকে আমরা কি করতে পারি? বাচ্চা হয়ে যাওয়ার পরে কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস করব, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর জন্য অ্যাডভাইস করব। তারপরে হচ্ছে বেবির ভ্যাকসিনেশনের জন্য তাকে আমরা ব্যবস্থা করে দেবো। আমরাই ভ্যাকসিনেশন ওখান থেকে ম্যানেজ করব, বা প্যারেন্টসকে আমরা কাউন্সিলিং করব যেন তারা প্রপার ভ্যাকসিনেশন নিয়ে থাকে। ঠিক আছে, এই ছিল আমাদের ম্যানেজমেন্ট। এরপরে আমরা কিছু এমসিকিউ সলভ করব। তার আগে আপনারা আমাকে বলেন এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা। না ম্যাম। এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? না ম্যাম। ঠিক আছে, আমরা কয়েকটা এমসিকিউ সলভ করব। ইনিশিয়াল নার্সিং ম্যানেজমেন্ট অফ এপিএইচ ইনক্লুড, এপিএইচ এর ইনিশিয়াল শুরুতে আমরা কি ধরনের নার্সিং ম্যানেজমেন্ট দিব? সবাই দ্রুত উত্তরটি লিখে ফেলবেন, এরপর আমি আপনাদের সঠিক উত্তর বলে দিব।
অনেকেই অ্যান্সার করেছে দেখতে পাচ্ছি। ইনিশিয়াল নার্সিং ম্যানেজমেন্ট, পেশেন্ট আসার পরে আমরা শুধুমাত্র এপিএইচ যে কোনো পেশেন্ট আসলেই আমরা শুরুতে কি করি, ভাইটাল সাইন মনিটর করি, ঠিক আছে? অর্থাৎ সবাই সঠিক উত্তর দিয়েছে আমি দেখতে পাচ্ছি। ইনিশিয়াল নার্সিং ম্যানেজমেন্ট অফ এপিএইচ ইনক্লুড মনিটরিং ভাইটাল সাইন। আমাদের পরবর্তী প্রশ্ন, ফিটাল ডিস্ট্রেস ইজ মোর কমন। কোনটার ক্ষেত্রে ফিটাল ডিস্ট্রেস খুবই সাধারণ বা কমন? তবে দ্রুত অ্যান্সারটি লিখে ফেলবেন। কোন ক্ষেত্রে ফিটাল ডিস্ট্রেস দেখা যায়? অনেকে অ্যান্সার করেছে, সবাই সঠিক উত্তর করেছে। ফিটাল ডিস্ট্রেস ইজ মোর কমন ইন অ্যাব্রাপশিও প্লাসেন্টা, ঠিক আছে? The safest mode of delivery in major placenta previa. মেজর প্লাসেন্টা প্রিভিয়া বলতে আমরা সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়াকে বোঝাচ্ছে এখানে। সেফেস্ট মোড অফ ডেলিভারি কি হবে মেজর প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে? সবাই দ্রুত উত্তরটি লিখে ফেলবেন। অনেকেই উত্তর করেছি। আমরা বলেছি যে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়াতে প্লাসেন্টা পুরো সার্ভিসের মুখটাকে থেকে রাখবে, সেক্ষেত্রে আমাদের নর্মাল ডেলিভারি পসিবল না, অর্থাৎ আমরা সিজারিয়ান সেকশনের দিকে আগাবো। A woman with placenta previa usually presents with bleeding in কোন ট্রাইমেস্টারে প্লাসেন্টা প্রিভিয়ার একজন মা ব্লিডিং নিয়ে আসতে পারে? দেখতে পাচ্ছি অনেকেই উত্তর করেছে ফার্স্ট ট্রাইমেস্টারে আসবে না, কারণ তার ওই সময় কোনো ধরনের কন্ট্রাকশন হবে না। সেকেন্ড ট্রাইমেস্টারেও না। থার্ড ট্রাইমেস্টারে যখন বেবি ডেলিভারি হওয়ার সময় আসবে, বাচ্চাটা বড় হয়ে আসতে থাকে, তখন প্লাসেন্টার সাথে বাচ্চার যে একটা সংঘর্ষ হবে, কন্ট্রাকশন হবে, চাপ লাগবে, তখন তার ব্লিডিং হবে, যেটা প্লাসেন্টা প্রিভিয়ার জন্য হয়ে থাকে। তাহলে আমরা আমাদের সঠিক উত্তর হবে থার্ড ট্রাইমেস্টার। আজকে আপনার খানি দেখে মনে হচ্ছে না নেই ফ্লাইট নিয়ে তুই যাব তাড়াতাড়ি খাইলাম। প্রচুর তাড়াতাড়ি আমার আচ্ছা, আপনারা কাইন্ডলি সবাই একটু মিউট করে দিবেন। আপনার খানি দেখে মনে হয় ফ্লাইট নিয়ে ফ্লাইট মিস হয়ে যার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কেউ একজন আনমিউট করা, কি নাম? সুরমা, আনমিউট করছি। Prevention strategies for APH in high risk common include, এটা আমাদের true false question, so multiple answer হবে, বুঝতেই পারছেন। হাই রিস্ক কমন এর ক্ষেত্রে কিভাবে আমরা APH প্রিভেন্ট করব, প্রিভেনশন স্ট্র্যাটেজি গুলো কি কি, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সবাই দ্রুত অ্যান্সার গুলো লিখে ফেলবেন। অনেকেই সঠিক উত্তর করেছেন আমি দেখতে পাচ্ছি। জেনে নিব সঠিক উত্তর কি। অ্যাভয়েডিং ট্রমা, অবশ্যই ট্রমা অ্যাভয়েড করতে হবে। কন্ট্রোল অফ হাইপারটেনশন, হাইপারটেনশন কন্ট্রোল করতে হবে, কারণ আমরা জেনেছি আমাদের এপিএইচ এর একটা কজ হচ্ছে হাইপারটেনশন, সো এটাকে আমাদের প্রিভেন্ট করতে হবে। স্মোকিং সিসেশন, কোনো অবস্থাতেই প্রেগনেন্ট অবস্থায় স্মোকিং করা যাবে না। রুটিন ভ্যাজানাল এক্সামিনেশন ইন অল ওমেন, কেন আমরা ভ্যাজানাল এক্সামিনেশন করব, এটার আমাদের কোনো প্রয়োজন নাই। যখন আমাদের ডেলিভারি পেইন হয় বা জরায়ের মুখ যখন খুলতে থাকে, তখন আমরা ভ্যাজানাল এক্সামিনেশন করে থাকি, সো এটা হবে না।
আর্লি ডিটেকশন উইথ আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা দ্রুত যে আমাদের এপিএইচ এর কারণটা ডিটেক্ট করতে পারি। সো আমাদের সঠিক উত্তর হবে এবিসি এন্ড ই। সরি, এটা আমাদের আসলে 14 নাম্বার কোয়েশ্চেন, কোনোভাবে এটা 20 হয়ে গেছে। মনিটরিং ফিটাল ওয়েলবিং ইন এপিএইচ ইনক্লুডস, এপিএইচ এর ক্ষেত্রে আমরা ফিটাল ওয়েলবিং কিভাবে মনিটর করব, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। যারা জানেন দ্রুত উত্তরটি লিখে ফেলবেন। এটা কি মাল্টিপল হবে? হ্যাঁ, এটা ট্রু ফলস অ্যান্সার, মাল্টিপল অ্যান্সার হবে। অনেকে আনসার করেছে দেখতে পাচ্ছি, আমরা সঠিক উত্তর দেখে নিব। ফিটাল ওয়েলবিং ইন এপিএইচ ইনক্লুডস ফিটাল হার্ট রেট মনিটরিং, সিটিজি আমরা করব ফিটাল হার্ট রেট দেখার জন্য বাচ্চা ভালো আছে কিনা এপিএইচ এর সময়। আল্ট্রাসাউন্ড ফর গ্রোথ এন্ড প্লাসেন্টাল ইভালুয়েশন, আল্ট্রাসাউন্ড করব। বায়োফিজিক্যাল প্রোফাইল করব, এটা আমরা বলেছি। ড্রপলার স্টাডিজ করব, এটাও আমরা বলেছি। অ্যামনিওসেন্টেসিস, এটা আমাদের প্রয়োজন নাই। তাই হলে আমাদের সঠিক উত্তর হবে এ, বি, সি এন্ড ই। যারা সঠিক উত্তর করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই পর্যন্ত যদি ম্যাম কারো একটা প্রশ্ন ছিল, বায়োফিজিক্যাল প্রোফাইল আর ডি নাম্বারটা কি যেন, ওইটার মিনিংটা কি? বায়োফিজিক্যাল প্রোফাইল বলতে আমরা কম্বাইন কিছু টেস্ট করে থাকি, কিছু ব্লাড টেস্ট, আল্ট্রাসাউন্ড, এই সবগুলোকে একসাথে বায়োফিজিক্যাল প্রোফাইল বলে থাকে। আর ড্রপলার স্টাডি হচ্ছে ড্রপলারের মাধ্যমে একটা কি বলে এটাকে, আল্ট্রার মতো একটা কালার স্টাডি করা হয় বাচ্চার কন্ডিশন দেখার জন্য, ওইটাকে ড্রপলার স্টাডি বলছে। মেইনলি একটা টেস্ট আর কি, তো এটাকে আমরা বলছি ড্রপলার স্টাডি। ওকে ম্যাম, বুঝতে পেরেছি। আমরা আজকে এপি সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি ডিটেলসে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের পুরো ক্লাসের উপর যদি কারো কোনো সমস্যা থাকে দ্রুত কোয়েশ্চেন করে ফেলবেন। ম্যাম এটার উপরে কি এক্সাম দেওয়া যাবে? এমসিকিউ, হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে না কেন। আপনারা কি ধরনের আসলে ক্লাস চাচ্ছেন? জি, আমি বুঝতে পারি নাই, আরেকবার বলবেন। ম্যাম আমাদের অ্যাপসটাতে কি আছে এটার এক্সামের প্রশ্ন? আসলে অ্যাপসটা তো আমি মেনটেন করি না, এটা আমাদের কোচিং এর পক্ষ থেকে মেনটেন করা হয়। আপনারা কাইন্ডলি এই পরীক্ষা রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা গ্রুপে জানাবেন, বা আমার কাছ থেকে যদি আপনারা এই ধরনের কিছু এক্সপেক্ট করেন যে কোয়েশ্চেন আমি রেডি করে দিব, আপনারা পরীক্ষা দিবেন, সেটাও আপনারা আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা বা আপনাদের কোনো মতামত থাকলে আপনারা চাইলে আমাকে বলতে পারেন, বা গ্রুপে যদি আপনারা জানান তাহলে ওখান থেকে আমাকে ইনফর্ম করা হলে আমি অবশ্যই সেইভাবে ব্যবস্থা করব।
কারো কোনো জি ম্যাম, প্রশ্ন এটার উপরে আছে? মেবি এক্সাম নিলে ভালো হয়। ঠিক আছে, এটা আমি মাথায় রাখবো। আপনারা এটা অবশ্যই আপনাদের যে গ্রুপ আছে যেখানে আপনাদের পরীক্ষার লিঙ্ক দেওয়া হয় সেখানে অবশ্যই জানাবেন। যদি আপনাদের মেসেজ দেওয়ার অপশন আছে কিনা সেখানে আমি শিওর বলতে পারছি না। ওখানে যদি আপনারা জানান তাহলে হয়তো আমরা ওইভাবে ব্যবস্থা করব, বা আমাকে যদি ইনফর্ম করা হয়। ঠিক আছে, ওকে ম্যাম। এই পর্যন্ত আজকে আমরা যা পড়েছি। কারো কোনো সমস্যা আছে বা কারো কোনো কোয়েশ্চেন? ম্যাম ক্লাসটা কি রেকর্ড করা থাকবে না? জি, ক্লাসটা রেকর্ড করা আছে। আমাদের সবগুলো ক্লাসে রেকর্ড থাকে। রেকর্ড গুলো আপনারা কালেক্ট করে নেবেন। মেবি কোনো একটা ইউটিউব চ্যানেলে এটা আপলোড করা হয়, সেখান থেকে আপনারা করতে পারেন। বা আমি যেটা বললাম, আপনাদের প্রবলেম আপনারা যেখানে জানান গ্রুপে, সেখানে বললে ওখান থেকে হয়তো আপনাকে প্রোভাইড করবে ক্লাস রেকর্ড এবং আমাদের আজকের যে স্লাইডটা আছে সেটা। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকের ক্লাস এখানে ক্লোজ করব। সবাই ভালো করে পড়াশোনা করবেন, যেটা আমি সব ক্লাসে বলে থাকি। এখন থেকে সবাই ভালো করে গুছিয়ে প্রিপারেশন নেবেন যেন পরীক্ষার আগে এলোমেলো না হয়ে যায়। আপনারা যতই ক্লাস করেন, আমরা টিচাররা আপনাদেরকে যতই গাইডলাইন দিয়ে থাকি, যদি আপনারা সেটা নিজেরা কাজে না লাগান, পড়াশোনা না করেন, তাহলে এই সবকিছুই আসলে মিনিংলেস। সো সবাই পড়াশোনা করবেন, একদম অল্প করে হলেও প্রতিদিন 1 ঘন্টা মিনিমাম পড়াশোনা করার চেষ্টা করবেন। পড়াশোনার মধ্যে থাকলে আশা করি সবাই পাশ করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সো সবার জন্য শুভ কামনা। সবাই সুস্থ থাকবেন, প্রিয়জনকে নিয়ে ভালো থাকবেন, এই শীতে সবার যত্ন নেবেন। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।